আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ঠিকঠাক মতো আমার ভয়েসটা শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমাদের আজকের ক্লাসটা হলো আমাদের কাজ শক্তি ক্ষমতার লেকচার 1। অ্যান্ড এইটা বলতে পারেন আপনাদের যে কোর্স আছে সেই কোর্সের ডেমো ক্লাস বলতে পারেন, বা আমাদের কাজ ক্ষমতা শক্তির ফ্রি লেকচারের ফার্স্ট লেকচার বলতে পারেন। দুইটাই বলতে পারেন, কারণ হলো আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটার ফার্স্ট ক্লাস এটা আমাদের। যাই হোক, তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটাই স্টার্ট করে দিব। আচ্ছা, দেখেন আমাদের প্রথম যে জিনিসটা আছে, আমাদের এই অধ্যায়টায় আমরা 3টা জিনিস সম্পর্কে জানতে পারবো। অ্যান্ড এইচএসসি 2025 যারা আছেন এবং এমনকি 26 যারা আছেন, যারা ভর্তি হবেন এখনও হন নাই, সবার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং 24-এর জন্যও খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই লেকচারটা দেখলে আপনারা 24 যারা আছেন, এইচএসসি 24, 25, 26 তিনজনই, মানে 3 ধরনের স্টুডেন্টই অনেক উপকৃত হতে পারবেন। এবং কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা থেকে একটা সৃজনশীল, একটা সিকিউ মাস্ট থাকে, একটা সিকিউ মাস্ট অল টাইম একটা সিকিউ এখান থেকে পাওয়া যায়। তো আমরা যেটা করব যে আমরা এই চ্যাপ্টারটাকে 3টা থেকে 4টা ভাগে ভাগ করার চেষ্টা করব। প্রথম ভাগে আমরা কাজ নিয়ে পড়াশোনা করব, তারপরে ভাগে আমরা ক্ষমতা নিয়ে পড়াশোনা করব, তারপরে ভাগে আমরা শক্তি নিয়ে পড়াশোনা করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের কাজ নিয়ে পড়াশোনা স্টার্ট করি। আসেন, আমি আপনাদের জন্য কিছুটা গুছিয়ে রেখেছি, মানে কিছুটা গুছিয়ে রেখেছি বলতে মানে কিছুটা লিখে রেখেছি কাজ নিয়ে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আসেন সবার ফার্স্টেই আমরা যেহেতু কাজ নিয়ে কথাবার্তা বলতেছি, সবার মাথায় একটা প্রশ্ন থাকবে, কাজ আসলে কি জিনিস, বা কাজ কি জিনিস, বা কেন কাজ আমরা ব্যবহার করি, কাজ কি ধরনের রাশি। আচ্ছা, চলেন সেটাই আমরা বোঝার চেষ্টা করি। তার মানে আমাদের প্রথম প্রশ্নটাই কি, আসলে কাজ কি। আমরা প্রথম প্রশ্নটাই বোঝার চেষ্টা করছি যেটা। আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ড করে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। বোর্ডটা হোয়াইট হোক, মার্কারটা হোক। আচ্ছা, ঠিক আছে, আমরা লেখা শুরু করতেছি। প্রথমে আমাদের জিনিসটা হলো কাজ কি। কাজ কি এই জিনিসটা জানার জন্য আমরা 3টা থেকে 4টা লাইন, আমরা 4টা লাইন লিখেছি কাজ কি আসলে সেটা বোঝার জন্য। আচ্ছা, সবার আগেই বলে নেই, কাজ আসলে কি একটা, কাজ আসলে একটা স্কেলার রাশি। তার মানে এই যে কাজ যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, এই কাজ কাজ আসলে কি একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। আচ্ছা, আসেন, কাজ যেহেতু একটা স্কেলার রাশি, সেহেতু অবশ্যই এটার কি থাকবে, শুধুমাত্র এটার কি থাকবে, একটা মান থাকবে, শুধু এটা একটা মান থাকবে। আচ্ছা, চলেন, যারা ভেক্টর পড়ছেন তারা বুঝতে পারছেন যে আমি কেন এই জিনিসটা আগে লিখে রাখছি, কারণ এটা শুধু একটা মান থাকে। আচ্ছা, তারপরে আসেন আমরা যেটা করব, আমরা বলতেছি কাজ কাকে বলে। দেখেন, কাজ হলো বল প্রয়োগের ফলে বস্তুর অভিমুখে যদি কোনো সরণ ঘটে, তাহলে আমরা বলবো যে সেখানে কাজ হইতেছে। এবং বল এবং বলের অভিমুখে সরণের গুণফলই কাজের পরিমাণের সমান। এটা আসলে কি বুঝাইছে, ধরেন আপনি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এইটা আপনার একটা সারফেস, এই সারফেসের উপর যে কোনো একটা বস্তু আপনার আছে, ধরে নেন এরকম একটা বস্তু আপনার এইখানে আছে। এই বস্তুটার উপর, এই বস্তুটাকে আমরা একটু সুন্দর করে কালার করে দিই। আচ্ছা, ধরেন সেই বস্তুটা, এই বস্তুটার উপর কি আছে, এই বস্তুটার একটা ভর আছে, একটা ভরযুক্ত একটা যে কোনো একটা বস্তু। সেই বস্তুটাকে আপনি কি করতেছেন, সেই বস্তুটাকে আপনি বল প্রয়োগ করতেছেন। তাহলে আপনি কি করলেন, এই পাশ থেকে এটার উপর একটা একটা বল প্রয়োগ করলেন। কি বল প্রয়োগ করছেন এই পাশ থেকে আপনি, এই পাশ থেকে আপনি আসলে একটা এফ বল প্রয়োগ করছেন। এফ বল প্রয়োগ করার ফলে তার যেটা হইছে, এই দিক বরাবর একটা সরণ ঘটছে। কতটুকু সরণ ঘটছে, তার মধ্যে একটা এস পরিমাণ সরণ আপনি ঘটাইতে পারছেন। যতটুকু বল দিছেন, বলের দ্বারা এস পরিমাণ সরণ আপনার ঘটছে। দেখেন, যেদিক বরাবর আপনি বল প্রয়োগ করছেন সেই দিক বরাবরই আসলে আপনার কি হয়েছে, সরণ ঘটছে। এটাকেই বলতেছি আমরা বলের অভিমুখে সরণ, মানে যেদিকে আপনি বলটা প্রয়োগ করছেন সেদিকেই সরণ ঘটছে। এরকম যদি হয় তাহলে যেটা হবে, আমরা বলছি যে কাজকে আমরা কি দ্বারা, ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ওয়ার্কের ডব্লিউ। তাহলে
আমরা বলছি যে বল এবং সেই যে সরণ তার গুণফলকে আমরা কি বলতে পারি, তার গুণফলকে আমরা বলতে পারি কাজ। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা যাইতেছি যে আমাদের দ্বিতীয় লাইনটা কি বলছে, বল এবং বলের দিকে সরণের উপাংশ। বল এবং বলের দিকে সরণের উপাংশ। আসেন বল এবং বলের দিকে সরণের উপাংশ কি বুঝাইতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। বল এবং বলের দিকে সরণের উপাংশ, খেয়াল করেন, যদি আমরা একটা বল নেই, ধরেন এরকমভাবে কোনো একটা ফোর্স অ্যাক্ট করতেছে, আমি একটু আর্ট করার চেষ্টা করি। ধরেন এরকমভাবে কোনো একটা ফোর্স অ্যাক্ট করতেছে, ধরেন এই সেই বস্তুটা, এই বস্তুটার উপর কি করছেন আপনি, একটা বল প্রয়োগ করছেন। বলটা কিভাবে প্রয়োগ করছেন আপনি, বলটা আপনি ধরেন এইভাবে প্রয়োগ করতেছেন। বলটা আপনি এই অ্যাঙ্গেল থেকে বলটাকে আপনি কি করছেন, এই অ্যাঙ্গেল থেকে বলটাকে আপনি প্রয়োগ করার চেষ্টা করছেন। তাহলে এখন কথা হইল, বস্তুটা ওই দিকে বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ আসলে এই দিক বরাবর ঘুরছে। আচ্ছা, আমি একটু কাজ করি, একটু লাল কালি দিয়ে সরণটাকে ইন্ডিকেট করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ধরেন বস্তুটা সরণ এই দিকে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে একটা হলো আপনি কি করছেন, একটা হলো আপনি বল প্রয়োগ করছেন, কত এফ বল প্রয়োগ করছেন, আর একটা কি হয়েছে, সরণ ঘটছে, এস পরিমাণ সরণ ঘটতেছে এবং সে এই দিকে সরণ করতেছে। খেয়াল করে দেখেন, বল এবং সরণের দিক কিন্তু একই না। ফার্স্ট যে ক্ষেত্রটা ছিল, এই যে ক্ষেত্রটা ছিল, এইখানে যেটা হয়েছিল বল এবং সরণের অভিমুখ একটাই ছিল, বাট এইখানে কিন্তু বল এবং সরণের অভিমুখ একটা নাই। তো আপনাকে যেটা করতে হবে যে বল এবং সরণের অভিমুখ একটা বানাতে হবে, তারপর আপনি কাজের পরিমাণটাকে আপনি বের করতে পারবেন। তাহলে আসেন আমরা একটু সেটা করার চেষ্টা করি। দেখেন আমাদের বলছে বল এবং বলের দিকে সরণের উপাংশ, তার মানে উপাংশ আমরা কার নিব, সরণের উপাংশ নিব। তাহলে চলেন আমরা একটু জিনিসটাকে নেক্সট পেজে যে আর একটু সুন্দরভাবে আর্ট করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে এসেছি। আসেন আমরা এখানে সুন্দর করে জিনিসটাকে আর্ট করি এবং বোঝার চেষ্টা করে দেখি যে আমরা আসলে জিনিসটা বুঝতে পারি কিনা। আচ্ছা, এই হলো সেই বস্তুটা। যদিও আমার আর্ট খুবই খারাপ, তো আপনারা হলো একটু কষ্ট করে বুঝে টুঝে নিবেন যে আমার আর্ট খারাপ। আচ্ছা, দেখেন এই দিক বরাবর আপনি কি করছিলেন, একটা ফোর্স অ্যাপ্লাই করছিলেন, এফ বল অ্যাপ্লাই করছিলেন। আর এই দিক বরাবর যেটা হয়েছিল সেটা কি হয়েছিল, একটা এস পরিমাণ সরণ ঘুরছিল। এই ভরটাকে আমরা একটা বিন্দু ভর কল্পনা করি। দেখেন এই যে একটা ভর আছে, এই ভরটাকে আমরা যদি একটা বিন্দু কল্পনা করি, এটাকে ভর না ধরে, এত বড় একটা বস্তু না ধরে, আমরা একটা বিন্দুতে কাজ করতেছে এরকম ধরি। মানে ব্যাপারটা হলো এইটার যে সেন্টার অফ মাস আছে, মানে হলো যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রে অ্যাপ্লাই হইতেছে, মানে ভর কেন্দ্রে কাজ করতেছে এরকম ধরে নিলাম। কিভাবে ধরে নিলাম, যে জিনিসটা এইভাবে কাজ করতেছে। এখন ধরেন এইরকমভাবে এই দিক বরাবর কি হইতেছে, এই দিক বরাবর সরণ ঘটতেছে এবং এই দিক বরাবর কি করতেছেন, আপনি ফোর্স অ্যাপ্লাই করতেছেন, আর এই দিক বরাবর আপনার সরণ ঘটতেছে। আমরা কার উপাংশ নিব বলছিলাম, আমরা বলছিলাম আমরা সরণের উপাংশ নিব। তাহলে এই সরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে কিভাবে ভাগ করতে পারি, উপাংশ কিভাবে নেয়, যারা ভিক্টর পড়ে আসছেন তারা অলরেডি পারেন, আর যারা ভিক্টর পড়েন নাই বা সমস্যা হইতেছে তাদের জন্য আমি বুঝাই দিতেছি উপাংশ কিভাবে নেওয়া যায়। দেখেন যে কোনো একটা জিনিসের উপাংশ এইভাবে কাজ করে। ধরেন এইটা যদি একটা অক্ষরেখা হয়, এটা এক্স অক্ষ এবং এইটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে যদি মনে করেন আপনি এই বলটার উপাংশ নিতে চাইতেছেন, এই বলটার নাম দিলাম আমরা ধরেন এস। আমরা যেহেতু এখানে এস বের করছি, এই বলটার, এটা বল না এটা সরণ, এই সরণটার উপাংশ বের করতে চাইতেছেন, তাহলে এই সরণটার নাম দিলাম আমরা এস। তাহলে এই সরণের দুইটা উপাংশ হবে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে। আমরা একটা কাজ করি, সরণটাকে আমরা একটা অন্য কালি দিয়ে আর্ট করার চেষ্টা করি, যেন আমরা সরণের দুইটা উপাংশকে ইন্ডিকেট করতে পারি খুব সহজে। তাহলে সরণকে আমরা নীল কালি দিয়ে আর্ট করলাম। দেখেন তাহলে সরণের দুইটা দিকে উপাংশ হবে, একটা হবে কিসের দিকে, এক্স অক্ষের দিকে, আরেকটা ধরলাম আমরা ওয়াই অক্ষের দিকে। মনে রাখতে হবে উপাংশ সবসময় কি হবে,
দুইটার মধ্যে 90 ডিগ্রি কোণ হইতে হবে। উপাংশ হইতে গেলে দুইটা জিনিসের মধ্যে 90 ডিগ্রি কোণে তাদেরকে ক্রিয়া করতে হবে। তাহলে দেখেন আমরা বলতেছি যে যদি তার উপাংশ আমরা নেই, যার সাথে আমরা কোণ ধরবো, যে কোনো একটা কিছুর সাথে আমরা একটা কোণ ধরে নিব। ধরেন এক্স অক্ষের সাথে সে আসলে থিতা কোণে ক্রিয়া করতেছে। এক্স অক্ষের সাথে সে আসলে কি কোণে ক্রিয়া করতেছে? থিতা কোণে ক্রিয়া করতেছে। তাহলে এই কোণটা কত? এই কোণটা হলো থিতা। যেহেতু এক্স অক্ষের সাথে সে থিতা কোণে ক্রিয়া করতেছে, যেদিকে থিতা কোণে ক্রিয়া করবে সেদিকে আসলে কি হয়? কজ হয়। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা সেটা কি হবে? এস কস থিতা। তাহলে উভয় দিক বরাবর উপাংশ কি হবে? সেটা হবে এস সাইন থিতা। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। যেদিকে থিতা সেদিকে এস কস থিতা, যেদিকে থিতা নাই সেদিকে এস সাইন থিতা। আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা আমরা মুছে দিতেছি, এই জিনিসটা মুছে দিয়ে আমরা এইখানে সেই জিনিসটাই করার চেষ্টা করতেছি, সেই জিনিসটাই করার অ্যাপ্লাই করার চিন্তাভাবনা আমরা করছি। আসেন আমরা সেই জিনিসটাই অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করি। দেখেন এইখানে যেহেতু আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আকারে ভাগ করতে পারতেছি না, এইখানে আমরা যেটা করতেছি দেখেন, এই যে এফ বরাবর যে জিনিসটা আছে এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিতেছি। এটার মধ্যবর্তী কোণটাকেও আমরা বলতেছি কত? মধ্যবর্তী কোণটাও আসলে থিতাই আমরা ধরে নিতেছি। দেখেন তাহলে আমরা বলতেছি যে আমরা এই জিনিসটাকে একটু বাঁকা করে আর্ট করব। একটু বাঁকা করে কীরকমভাবে আর্ট করব? যে আমরা এরকমভাবে আর্ট করার চিন্তাভাবনা করলাম। ধরেন এরকমভাবে আর্ট করার চিন্তাভাবনা করলাম। দেখেন এই দুইটা ইসের মধ্যেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু আছে মোটামুটি 90 ডিগ্রি। এখন যদিও আমি 90 ডিগ্রি আর্ট করতে পারি নাই, হয়তো বা 90 ডিগ্রি হবে না, তাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসতে আমরা ধরে নিলাম যে এফ আর এই যে হলুদ যে জিনিসটা আছে এই দুইটার মধ্যে 90 ডিগ্রি আছে। তাহলে এফ বরাবর আমরা ধরে নিলাম যেটা একটা এক্স অক্ষ, আর আমরা এই হলুদটা বরাবর ধরে নিলাম এটা একটা ওয়াই অক্ষ। এখন খেয়াল করেন জিনিসটা কি আগের মতো হয়ে গেল না? জিনিসটা কিন্তু আগের মতো হয়ে গেছে। আগের মতো কীরকমভাবে হয়ে গেছে দেখেন, এক্স অক্ষ বরাবর এখন কি চলে গেছে? এই এসটা কি হয়ে গেছে? এসটাকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভাগ করতে পারবো এখন। যে থিতাটা আছে, থিতা অনুযায়ী আমরা বলতেছি এই যে এফ এর দিকে কি আসতেছে? এস কস থিতা আসতেছে। এফ এর দিকে উপাংশ। তাহলে এই যে এস কস থিতা, এই যে এস কস থিতা আসতেছে, এটা কি এফ এর দিকে উপাংশ। আর ওয়াই এর দিকে উপাংশ যদি নিতাম আমরা তাহলে কি পাইতাম? আমরা এস সাইন থিতা পাইতাম আমরা। তাহলে দেখেন এস কস থিতা এবং এস সাইন থিতা আমরা কিন্তু দুইটাই ভালো মতো পেয়ে গেছি। আমাদের যদিও সাইন থিতার কোনো দরকার আসলে আমাদের ছিল না, তবুও আমরা কি করছি? সাইন থিতাটাকে বের করে দেখাইলাম আর কি। তাহলে দেখেন আমরা এবার কি করতে পারছি? এস পাইছি এবং এফ এর দিকে এস এর যে উপাংশটা কাজ করতেছে, এস এর যে অংশটা কাজ করতেছে সেই অংশটাকেও আমরা কি করতে পারছি? মার্ক করতে পারছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এফ এর দিকে আসলে আরেকটা জিনিস কাজ করতেছে। এফ এর দিকে এফ এর দিকে যে সরণটা কাজ করতেছে সেই সরণটা কত? এই দিক বরাবর যে সরণটা কাজ করতেছে আমরা হলুদটা দিয়ে সরণ বোঝানোর চেষ্টা করছি, আর লালটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছি? লালটা দিয়ে আমরা, আচ্ছা এইটাকে একটু সাইডে আনি। আচ্ছা, সেম দিকে দুইটা জিনিস নেওয়ার চেষ্টা করছি, একটা এফ, একটা আমরা যেটা পাইছি এস কস থিতা পাইছি। এবার খেয়াল করো যে এফ যে দিকে আছে এস কস থিতাও সেম দিকে আছে, তাহলে বলের অভিমুখে সরণটা আমরা পেয়ে গেছি। তার মানে এইখান থেকে আমরা যদি কাজটাকে বের করার চেষ্টা করি তাহলে কাজটা কত বেরোবে? ডব্লিউ সমান সমান বেরোবে আসলে এফ ইন্টু সেদিকে যে সরণটা আছে, সরণটা কত? এস কস থিতা। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবা, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার মানে আমরা যেটা পাইলাম যে আমরা দ্বিতীয় জিনিসটাও আসলে প্রমাণ করে ফেলতে পারলাম। দ্বিতীয় জিনিসটা আমাদের কি ছিল? আমরা একটু আগে যাই। দ্বিতীয় জিনিসটা ছিল আমাদের বল ইন্টু বলের অভিমুখে সরণের উপাংশ। এবার সেম কাজটা করব সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। তার মানে সরণের দিকে আমাদের বলের উপাংশ নিতে হবে। সরণের দিকে বলের উপাংশ কিভাবে আমরা নিতে পারি? দেখো এই জিনিসটাকেই আমরা যদি একটু উল্টা করে ফেলি, দেখো একটু এই জিনিসটাকে আমরা আবার আর্ট করতেছি, এই বস্তুটাকেই আমরা এই বস্তুটা নিয়েই কাজ করতেছি। জাস্ট শুধু আমরা একটা জিনিস আর্ট করব, মানে হলো আমরা সেকেন্ড চিত্রটা আরেকবার আর্ট করব। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই দিক বরাবর যেটা ছিল সেটা কি ছিল? এই দিক বরাবর যেটা ছিল সেটার নাম আমরা দিছিলাম সরণ। আর এই দিক বরাবর যে জিনিসটা ছিল তার নাম আমরা দিছিলাম কি? তার নাম আমরা দিছিলাম ফোর্স, এফ।
আর এই দিক বরাবরটাকে আমরা সরণ বলছিলাম। দেখো আমরা বলছিলাম দুইটা জিনিসকে কি হইতে হবে, যে কোনো এক দিকে থাকতে হবে। এখন আগে আমরা কি করছিলাম, অ্যাশটাকে ঘুরায় নিয়ে এফ এর দিকে নিয়ে গেছিলাম। এবার যদি আমরা কাজটাকে একটু উল্টাভাবে করার চেষ্টা করি তাহলে কি হয়, আমরা একটু চিন্তা করি। কাজটাকে একটু উল্টাভাবে করার চেষ্টা করি বলতে আমরা যেটা মিন করতেছি আসলে, কাজটাকে একটু উল্টাভাবে করার চেষ্টা করি বলতে আমরা আসলে যেটা মিন করতেছি সেটা কি, সেটা হলো আমরা এবার এই এফটাকে ঘুরায় এস এর দিকে আনার চেষ্টা করতেছি। তাহলে এফটাকে ঘুরায় যদি আমরা এস এর দিকে আনার চেষ্টা করি, এফকেও আমরা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি না? দুইটা ভাগে কিভাবে ভাগ করতে পারি, এই দিক বরাবর আচ্ছা আমরা যদি এইটাকেও করার চেষ্টা করি তাহলে আমরা যেটা পাই, যে আমরা লাল কালি দিয়ে প্রকাশ করতেছি, দেখো এই দিক বরাবর যেটা পাবো আমরা এফ এর একটা উপাংশ পাবো, এই দিক বরাবর আমরা এফ এর আরও একটা উপাংশ পাবো, এই দুইটা উপাংশ পাবো আমরা। কারণ কি, আমরা দুইটাকে একই দিকে নেওয়ার চেষ্টা করছি। এখন আমরা বলতেছি এফ আর এস এর মধ্যবর্তী কোণ কত, এফ আর এস এর মধ্যবর্তী কোণ ছিল আমাদের, ধরে নিয়েছিলাম আমরা থিতা কোণ। তাহলে এফ আর এস এর মধ্যবর্তী কোণ হলো থিতা। যেহেতু এফ আর এস এর মধ্যবর্তী কোণ থিতা, সেহেতু এই দিক বরাবর কি কাজ করবে, এফ এর যে উপাংশটা কাজ করবে সেটা কি, অবশ্যই এফ কস থিতা হবে না সাইন থিতা হবে। দেখো আমরা যেহেতু থিতার সাথে কোণটা নিচ্ছি, মানে থিতা কোণ আছে তাদের মধ্যবর্তী, তাহলে কি হবে, কস থিতাই হবে। তাহলে এফ কস থিতা। দেখো এবার আমরা যেটা করছি, এই পাশ যেটা আছে সেটা কি, এফ সাইন থিতা হবে অবশ্যই, এফ সাইন থিতা। আচ্ছা এখন এই এফ কস থিতা এবং এস তারা দুইজন কি হয়ে গেছে, এবার তারা দুজন এবার একই দিকে অবস্থান করতেছে। তারা দুইজন যেহেতু একই দিকে অবস্থান করতেছে, সেহেতু আমরা এখান থেকে কাজ সমান সমান খুব ইজিভাবে বলতে পারি ডব্লিউ সমান সমান আসলে কি হওয়া উচিত, এখন ডব্লিউ সমান সমান এফ, সরি ভুল বলতেছি, এফ না, ডব্লিউ সমান সমান এখন কি, ডব্লিউ সমান সমান সবার আগে এখন কি হয়েছে, আমরা বলছি সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। তাহলে সরণ কি, সরণ এস ইন্টু সরণের দিকে বলের উপাংশ কে, এফ কস থিতা। খেয়াল করে দেখো এটাও কিন্তু আসলে সেই একই জিনিস। এটা কি, এফ এস কস থিতা। খেয়াল করতে পারছো কি, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে এই সেই ঘুরাইয়া আবার সেই আমরা কি পাইছি, এই ঘুরাইয়া আবার আমরা এফ এস কস থিতাই খুঁজা পাইছি। তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাইছিলাম, এইখানে আমরা যে জিনিসটা পাইছি, দুইটা জিনিস আসলে একই। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা তারপরে আমাদের আরও একটা লাইন ছিল, সেই লাইনটাও আমরা একটু দেখে আসি। সেই লাইনটা আমাদের কি বলছে দেখো, আমরা এইটাও শেষ করে ফেলছি। তারপরে যে লাইনটা আছে, বল ইন্টু সরণের স্কেলার গুণফল। বল ইন্টু সরণের স্কেলার গুণফল আসলে কি, যারা ভেক্টর পড়ে আসতো তার স্কেলার গুণন বলতে একটা জিনিস অলরেডি পড়ে ফেলার কথা। সেই স্কেলার গুণন জিনিসটা নিয়েই আমরা কথাবার্তা বলবো। তো আগে আমরা যেটা করি, একটু কষ্ট করে জিনিসটাকে আমরা জিনিসগুলোকে একটু একসাথে নিয়ে ফেলি, তাহলে সুবিধা হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা এটাকে একটু আমরা কর্নারে নিয়ে রাখলাম, আশা করতেছি ঠিকঠাক মতো দেখা যাইতেছে। আমরা একটু এক পাশটাকে একটু মানে হলো যে এক পাশকে আমরা একটু সুন্দর করে সাইড করার চেষ্টা করতেছি। আচ্ছা এটাকে একটু কর্নারে নিলাম এবং এই জিনিসটাকেও আমরা একটু কর্নারে নিয়ে চলে যাই। এফটা কি হইলো, এফটা খুইলা গেছে, যাই হোক এফটাকে আমরা কি করতে পারি, সরাই আবার এফ বানায় দিতে পারি, টেনশন নাই। ওকে এফ হয়ে গেছে। আচ্ছা তারপর আমরা একটু এই জিনিসগুলোকেও একসাথে করে নিই, সুবিধা হবে আমাদের জন্য। সরাই নিতে পারছি, প্যারা নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু খালি স্পেস বানাইলাম আসলে, যেন আমাদের জিনিসগুলা একটু গুছানো দেখা যায়। ওকে তারপর আমরা যেটা করছি, যে আমাদের 4 নাম্বার যে পয়েন্টটা ছিল, 4 নাম্বার পয়েন্ট, আমরা যদি এখানে 4 নাম্বার পয়েন্টটাকে লেখার চেষ্টা করি, 4 নাম্বার পয়েন্টটা কি ছিল আমাদের, 4 নাম্বার পয়েন্টটা ছিল যে স্কেলার গুণফল। স্কেলার গুণফল কি আমরা আসলে জানি, স্কেলার গুণফল বা ডট গুণফল। তাহলে আমরা কি করতে পারি, যদি দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টর থেকে আমরা কি করতে পারি, একটা
স্কেলার রাশি পাইতে পারি। যেহেতু আমরা প্রথমেই বইলা নিছি যে কাজ একটা স্কেলার রাশি, অবশ্যই সেখানে কি হওয়া উচিত? স্কেলার গুণফলই হওয়া উচিত। তাহলে সে আসলে এই জিনিসটাকেই প্রকাশ করে যে এফ ভেক্টর এবং এস ভেক্টর, যেহেতু এফ একটা দিক রাশি বা ভেক্টর রাশি, আর এসও একটা দিক রাশি বা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি গুণ করে আমরা একটা কি কাজ বের করতে চাইতেছি, সেটা আসলে কি একটা, সেটা আসলে একটা স্কেলার রাশি। তার জন্য তাহলে কি হবে? তাহলে এইভাবে এটা কাজকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তবুও যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের গ্রুপে জানাবেন, যে কোনোভাবে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তাহলে আসেন আমরা আমাদের প্রথম যে স্লাইডটা ছিল, মানে হলো আমরা কাজ কাকে বলে এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া পাইছি। এখন আমরা যেটা করব যে কাজের একক কি সেটাও আমরা একটু এইখানে দেখে ফেলি। দেখেন, কাজের একক, কাজ আমরা ডব্লিউ সমান বলতেছিলাম যে এফ এবং এসকে আমরা গুণ করছিলাম। এফ এবং এসকে যদি গুণ করি, এফ এর একক কি? নিউটন। এস এর একক কি? মিটার। তাহলে নিউটন মিটার এটাকে আমরা সুন্দর নামে ডাকি হলো জুল। এই নিউটন মিটারকে সুন্দর করে আমরা জুল ডাকি। তাহলে কাজের একক কি হইতে পারে? কাজের একক হইতে পারে জুল। আচ্ছা, তারপর যেটা আছে কাজের মাত্রা, মাঝে মাঝে মাত্রাটা চলে আসে। মাত্রা, কাজের মাত্রা কিভাবে বের করতে পারি? দেখো, প্রথমেই আছে এফ। এফ এর মাত্রা আমরা অলরেডি জানি। এফ এর মাত্রা কি? এম এল টি ইনভার্স 2। আর তার সাথে গুণাকারে আছে কে? তার সাথে গুণাকারে আছে আর একটা লেন্থ এল। কেন? কারণ হলো সরণ আছে। তার মানে এইখান থেকে আমরা যেটা পাইতেছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটাই হলো আমাদের কার কি? এটাই হলো আমাদের মাত্রা, কাজের মাত্রা। আশা করি কাজের মাত্রাটাও তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তার মানে আমরা কি কি শিখলাম? কাজের একক শিখলাম, কাজের মাত্রা শিখলাম, এবং কাজকে আমরা কিভাবে 4 ধরনের সিস্টেমে কাজকে বর্ণনা করতে পারি সেই জিনিসটাও আমরা অলরেডি এখান থেকে দেখে ফেলছি। আশা করি এতটুকু বুঝতে আর কারো কোনো প্রবলেম নেই। ওকে, চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা পরের দিকে যাওয়ার চেষ্টা করি। বেশি কথা না বাড়িয়ে আমরা পরের দিকে যাওয়ার চেষ্টা করি। চলো আমরা নেক্সট চলে যাই। এখন আমরা যেটা করব, ঋণাত্মক, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে কাজ কয় প্রকার? কাজ হলো 3 প্রকার এখানে আমরা দেখতেছি। একটা কি? ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ এবং একটা শূন্য কাজ। তাহলে এই 3টা জিনিস আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আসো, ধনাত্মক কাজ কাকে বলে? দেখো, যদি এমন হয় যে তুমি বল প্রয়োগ করলা এবং বল প্রয়োগের ফলে বস্তুটা কি হয়েছে, বস্তুটার যেদিকে সরণ ঘটছে সেটা যদি একই কোয়ারেন্টে হয়, ধরে নাও আমরা এই যে একটা কোয়ারেন্ট সিস্টেম আর্ট করলাম, তুমি যদি মনে করো যে বল প্রয়োগ করলা এই দিক বরাবর এবং সরণটাও এই কোয়ারেন্টের যে কোনো একটা দিকে হইল, ধরে নাও এই দিক বরাবরই সরণটা হইল, তাহলে যেটা হবে সেটা হলো ধনাত্মক কাজ। তার মানে ধনাত্মক কাজের যদি আমরা মেইন সংখ্যাটা দিতে চাই, মানে ধনাত্মক কাজের শর্ত যদি বলতে চাই সেটা কি? শর্তটা কি হবে? শর্তটা হবে হলো ধনাত্মক কাজের যে কোণটা হবে, সরণ এবং কার কোণ? এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। অবশ্যই এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। এটা আমরা এফ বলতেছি, এটাকে আমরা এস বলতেছি। তাহলে এফ এবং এস এর মধ্যবর্তী কোণটাকে আমরা বলতেছি কি? থিতা। এই থিতাটার একটা শর্ত আছে। এই থিতাটার শর্তটা কি? থিতাটাকে এমন হইতে হবে, সে 0 ডিগ্রির চাইতে বড় বা সমান হবে। তার মানে 0 ডিগ্রির চাইতে বড় বা সমান হবে, এবং 90 ডিগ্রি চাইতে অবশ্যই কি হবে? সে ছোট হবে। কিন্তু কেন 90 ডিগ্রি হইল না? কারণ 90 ডিগ্রি হইলে যেটা হবে সেটা আমরা একটু পরে বলতেছি। তার মানে যদি এরকম হয় যে দেখো এইখান থেকে আমরা যে কোণটা পাইছি, এই কোণটা আসলে কি? একটা সূক্ষ্ম কোণ। যদি আমরা বুঝতে পারি যে একটা সূক্ষ্ম কোণ আছে 90 ডিগ্রি চাইতে ছোট, তাহলে আমরা বুঝবো এটা কি? এটা একটা ধনাত্মক কাজ। তার মানে এই যে শর্তটা, এই শর্তটা কার? এই শর্তটা হলো ধনাত্মক কাজের, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে সেটা হলো আমাদের এমন যদি কখনো হইল যে, ধরে নাও এমন যদি কখনো হইল, আমরা একটু একটা কাজ করি, এটাকে
এটাকে নিয়ে আমরা যদি আরও একটা বানাই, নিচে নিয়ে আসি। যদি কখনো এমন হইল যে ধরো কি হইতেছে, তোমার একটু মুছামুছি করতে হবে আমাদেরকে। ইরেজার, আচ্ছা চলো, যদি এমন হইল যে তুমি কি করছো, আচ্ছা পুরোটাই মুছে দিই, আমরা আবার আরটি করি, যাক কষ্ট করে লাভ হইল না। আচ্ছা, যদি এমন হইল তুমি বল প্রয়োগ করছো বাট সরণটা তার বিপরীতে হয়েছে, তুমি যে কোয়ারেন্টে বল প্রয়োগ করছো, মানে যে চতুর্ভাগে বল প্রয়োগ করছো, সরণটা তার বিপরীতে হয়েছে। বাই এনি চান্সে ধরে নাও তুমি বলটা প্রয়োগ করছিলা এইরকমভাবে, এই দিকে বল প্রয়োগ করছিলা, কিন্তু তার সরণটা ঘষছে কোন দিকে, তার সরণটা ঘষছে এই দিকে, কোনোভাবে তার সরণটা এই দিকে ঘুরছে ধরে নাও। তাহলে যেটা হবে, তুমি বল প্রয়োগ করছিলে এই দিকে, সরণটা ঘুরছে সরণটা ঘুরছে কি এই দিকে। যদি এমন হয় তাহলে কি হবে দেখো, তার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি চাইতে অবশ্যই বড় হইতে হবে, যেহেতু অন্য কোয়ারেন্টে গেছে। তার মানে শর্ত কি হবে, শর্ত হবে তাহলে হবে ঋণাত্মক কাজ। শর্ত কি হবে তাহলে, শর্ত হবে অবশ্যই 90 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রির চাইতে কি হবে বড় থিতাটা হবে। থিতাটা কোনটা, এস এবং এফ এর মধ্যবর্তী কোণ। আমি বারবার বলতেছি থিতা মানে কি, এস এবং এফ এর মধ্যবর্তী কোণটা। আচ্ছা, আমার থিতাটা এত ডিজাইনিং থিতা কেন হয়ে গেল, আমি সুন্দর করে থিতা লিখতে পারি, টেনশন নাই। এই যে, আচ্ছা তাহলে কি হইতেছে, 90 ডিগ্রি চাইতে বড় হইতেছে 180 ডিগ্রির 180 ডিগ্রির সমান বা ছোট হইতেছে, ঠিক আছে। তাহলে যেটা পাবো সেটা কি, আমরা সেটাকে বলতেছি আমরা একটা কি কোণ, সরি কি কোণ বলতেছি, সরি। তাহলে আমরা কি কাজ পাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি ধনাত্মক না ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। আমরা যেটা পাবো সেটা একটা ঋণাত্মক কাজ। এখন একটা জিনিস খেয়াল করো, একটা স্পেসিফিক কোণ 90 ডিগ্রিকেই আমরা কেন বলতেছি সে শূন্য কাজ হবে। তার মানে শূন্য কাজের শর্ত কি, যখন আমাদের কোণটা কি আসবে 90 ডিগ্রির সমান, থিতা সমান সমান যখন 90 ডিগ্রি হবে, এই শর্ত যখন মানবে তখন তারা কি করবে, আসলে তারা শূন্য কাজ করবে, শূন্য কাজ। কেন শূন্য কাজ হবে আসলে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, যদি এমন হয় যে সে 90 ডিগ্রিতে আসে, তাহলে আমরা যেটা করতে পারি, দেখো 90 ডিগ্রিতে আছে, ধরো মনে করো তারা 90 ডিগ্রিতে আছে, এরকমভাবে কাজ করতেছে। আমি ছোট্ট করে বুঝাই দিতেছি, আশা করি তোমরা এতটুকুই বুঝে যাবা। তারা যদি এরকম করে যে বল প্রয়োগ করতেছে, ধরে নাও এই দিক বরাবর, এই দিক বরাবর বল প্রয়োগ করতেছে এবং সরণ হইতেছে এই দিক বরাবর, তাহলে তুমি যদি সরণের উপাংশটা নাও, মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো, যে আমরা জানি কাজ সমান কি, ডব্লিউ সমান এফ এস কস থিতা। এখন তার মানে কি এফ এস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হলো 0। যেহেতু কস 90 ডিগ্রির মান 0, তার মানে কি টোটালটাই আসলে 0 বেরোবে। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, যে আমাদের আসলে কি 90 ডিগ্রি যখনই আমরা ইউজ করব তখনই আসলে আমাদের কি হয়ে যাবে, কাজটা শূন্য কাজ হয়ে যেতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি শূন্য কাজ। তাহলে আমরা কি কি শিখলাম, ধনাত্মক কাজ শিখলাম যখন কি হবে 0 ডিগ্রি চাইতে বড় বা সমান এবং 90 ডিগ্রি চাইতে অবশ্যই ছোট। আর ঋণাত্মক কাজ শিখলাম যখন 90 ডিগ্রি চাইতে বড় হইতেছে থিতাটা এবং 180 ডিগ্রি চাইতে ছোট বা সমান হইতেছে। আর শূন্য কাজ কখন, যখন 90 ডিগ্রি হইতেছে। এই যে থিতাটা আছে, এই থিতাটা অবশ্যই কি এফ এস এর মধ্যবর্তী কোণ, অন্য কোনো কোণ নিলে কিন্তু হবে না, এফ এস এর মধ্যবর্তী কোণ, এটা দ্বারা এফ এস এর মধ্যবর্তী কোণ বোঝায়, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বোঝায় আর কি, এফ এস এর মধ্যবর্তী কোণ। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তবুও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, এবং আমাদের কোর্সের যে সকল ক্লাসগুলো হবে সব ক্লাসগুলোই এই ধরনের সব গুছানো আকারে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এনরোল করতে পারেন সেখানে। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, 2025 ব্যাচ যারা আছেন এবং 26 ব্যাচের যদি কেউ থাকেন, আপনাদের জীবনের বেস্ট একটা কোনো কিছু আপনারা পাবেন। দেখেন আপনারা তো দেখেন অনেক কাজে আমরা কিন্তু অনেক টাকাই খরচ করে ফেলি,
বা আমরা যে প্রাইভেট পড়ি, টিউশন করি, এই টিউশন পড়ার পিছনেও কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ফেলি। বিভিন্ন কোচিংয়ে আমরা 20,000, 10,000, 15,000 টাকা দিয়ে ভর্তি হইতে পারতেছি। তো এই কোর্সটা কিন্তু খুবই অল্প মূল্যে রাখার চেষ্টা করছি। সকলে যেন কিনতে পারে, সকলে যেন এনরোল করতে পারে কোর্সটাতে। আর এই কোর্সে আমরা এই ধরনের গুছানো আকারে সব প্রিপারেশনগুলো নিব। আর এই কোর্সের সবচেয়ে বড় যে কি পয়েন্ট যেটা আছে, এখানে আমাদের প্রিসাইজ মেন্টরশিপ বলে একটা জিনিস আছে। সেই মেন্টরশিপটা কি? সেই মেন্টরশিপটা হলো আপনি কি পড়তেছেন, কতটুকু পড়তেছেন সেটা আমরা নিজেরা নির্ধারণ করে দিব যে আপনার এইটা পড়েন এবং এতটুকু পড়তে হবে। এবং আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন এভাবে আপনাদের কাছ থেকে নিয়ে নিব। তো এর মাধ্যমে যে সুবিধাটা হবে, আপনার পড়া জমবে না। পড়া যদি না জমে তাহলে পড়া খুবই তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে। আশা করতেছি আমাদের যে ক্লাসগুলো হবে, আমাদের ক্লাসগুলো থেকে 5 থেকে 6 মাসের মধ্যে আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণ খুব ভালোভাবে কমপ্লিট হবে। এমনভাবে কমপ্লিট হবে যেন আপনারা মোটামুটি 200-র মধ্যে 195 প্লাস নাম্বার রাখার একটা ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা যেটা করব সেটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আসলেও আমরা এতক্ষণও যা করছি সেগুলো আসলে ধ্রুব বলই ছিল। ধ্রুব বল কেন বলতেছি? ধ্রুব বল মানে হলো যে বলটা আসলে কি? যে বলটা আসলে চেঞ্জ হইতেছে না। বলটা চেঞ্জ হইতেছে না। যেহেতু বল একটা কি রাশি? ভেক্টর রাশি, তাহলে বল চেঞ্জ হওয়া মানে কি? বল চেঞ্জ হওয়া মানে হলো তার মান চেঞ্জ হওয়া অথবা দিক চেঞ্জ হওয়া। তাহলে বল চেঞ্জ হওয়া মানে কি? মান অথবা দিক চেঞ্জ। মান অথবা দিক চেঞ্জ। দিক চেঞ্জ কি হবে না? যেহেতু এটা ধ্রুব বল, দিক চেঞ্জ কি হবে না। তাহলে মান এবং দিক চেঞ্জ হবে না। কার মান? বলের। অবশ্যই বলের। বলের মান এবং দিক চেঞ্জ হবে না। এরকম বল দ্বারা যে কাজ সেটাকে আমরা বলতেছি কৃত কাজ। তাহলে আমরা তখন যেটাগুলো দেখছিলাম সবগুলো আসলে কি ধ্রুব বল দ্বারাই কৃত কাজ ছিল। এখন আমরা ধ্রুব বল দ্বারা যখন কৃত কাজ বের করি, আমরা গ্রাফের সাথে তুলনা কইরা একটু ধ্রুব বল দ্বারা কৃত কাজকে বের করার চেষ্টা করি। এতক্ষণ আমরা তো নর্মালভাবে বের করলাম ভেক্টর ইউজ করে। এখন আমরা গ্রাফ ইউজ করে একটু জিনিসটাকে করার চেষ্টা করব। ধরে নেন জিনিসটা এমন আছে, একটা বস্তু আছে। এই বস্তুটাকে আপনি কি করতেছেন? এফ বল প্রয়োগ করতেছেন। আপনি কিন্তু এই এফ বলটা সবসময় এফই রাখতেছেন। এফ বলটা কিন্তু আপনি কখনো চেঞ্জ করতেছেন না। এই এফ বলটা কিন্তু আপনি কখনো চেঞ্জ করতেছেন না। এফ বলটা কিন্তু আসলে ধ্রুব। তাহলে দেখেন তারপরে আপনি যেটা করতেছেন যে এই যে সরণ, এফ বল প্রয়োগ করার ফলে এস পরিমাণ সরণ আপনার ঘটতেছে। তাহলে এই যে এফ বল প্রয়োগ করার ফলে এস পরিমাণ সরণ আপনার ঘটলো। এই জিনিসটা আমরা যদি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, সুন্দর করে একটা গ্রাফ যদি আমরা আর্ট করতে চাই, খেয়াল করেন এই যদি হয় আমাদের একটা গ্রাফ, তাহলে আমরা একটু মার্কিং করি। ধরেন 1 2 3 4 5 1 2 3 ধরে নিতেছি আমরা যে আমরা সবসময় কি করতেছি, এফ এর মানটা আমরা ধরে নিতেছি সে 3 নিউটন বল অল টাইম প্রয়োগ করতেছে। আর 3 নিউটন বল প্রয়োগ করার ফলে তার সরণ কতটুকু ঘুরছে? তার সরণ সামথিং একটা কিছু ঘুরছে। খেয়াল করেন যদি এফ বল প্রয়োগ করেন, তা এফ যদি 3 হয় তাহলে 1 2 3, এই যে 3টা, এটা আসলে এইরকম একটা সরল রেখা তৈরি হইতেছে। খেয়াল করেন এরকম একটা সরল রেখা হইতেছে, কারণ কি অল টাইম আপনি আসলে কি করতেছেন? 3 নিউটন বলই প্রয়োগ করতেছেন। 3 নিউটন বল প্রয়োগ করার ফলে আপনার সরণ কিন্তু থাইমা থাকে নাই। সরণ কিন্তু এরকমভাবে হইতেছে। আপনি প্রতিবারই কতটুকু বল প্রয়োগ করতেছেন? প্রতিবারই আপনি 3 নিউটন করেই বল প্রয়োগ করছেন। তাহলে আমরা যেটা পাবো এই ধরনের একটা সরল রেখা পাবো গ্রাফে। যেখানে আমরা কি করতেছি? এই দিক বরাবর আসলে এফটাই নিতেছি আর এই দিক বরাবর আসলে আমরা এসকে নিতেছি। তাহলে দেখেন এই যে গ্রাফটা আপনি পাইলেন, এই গ্রাফ থেকে আমরা কি করতে পারি? খুব সহজেই চাইলে এই গ্রাফ থেকে আমরা আমাদের কৃত কাজটা বের করে ফেলতে পারি। এই গ্রাফ থেকে কৃত কাজ কীভাবে বের করে? দেখেন আমরা আসলে এফ আর এস এর গুণফল বের করছিলাম। সেইটা আসলে এফ আর এস এর গুণফলটা আসলে কি নির্দেশ করে খেয়াল করে দেখেন তো। যেহেতু এখানে বাহু, এখানে একটা কি তৈরি হয়ে যেতেছে, খেয়াল করেন আমরা যদি একটু আর্ট করতে পারি তাহলে এখানে আসলে কি তৈরি হয় দেখেন তো। এখানে আসলে একটা ক্ষেত্রফল তৈরি, এটা কি বলে সামান্তরিক টাইপের তৈরি হয়ে যেতেছে, একটা চতুর্ভুজ তৈরি হয়ে যেতেছে। এখন দেখেন এফ এস যদি আপনি ক্যালকুলেট করেন, আসলে আপনি এই যে ক্ষেত্রটা ছিল এই ক্ষেত্রের আসলে কি তৈরি করতে পারতেছেন আপনি? এই ক্ষেত্রের আসলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারতেছেন। তাহলে আমরা যেটা করি যে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা এক কথায় যেটা বলতে পারি যে কৃত কাজ
কৃতকাজ ইকুয়াল কি এইখানের ক্ষেত্রফল, এখানের ক্ষেত্রফল। কৃতকাজ ইকুয়াল টু আসলে কি আমাদের এইখানের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এটা অবশ্যই এফ এবং এস দ্বারা গঠিত যে জিনিসটা, যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি তাহলে আমরা আসলে কি বের করতে পারতেছি, সেখান থেকে কৃতকাজটাকে বের করে ফেলতে পারতেছি, কারণ দুজন কি আসলে সমান। তার মানে আমরা এইভাবেও চাইলে কি করতে পারি, গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করার মাধ্যমে কৃতকাজটা বের করে ফেলতে পারি। তো চলো আমরা এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করে, মানে এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করছি, এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে আমরা বুঝবো যখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করব তখন যে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো লব্ধি বল দ্বারা কৃতকাজ। দেখো এইখানে আমরা খুব বেশি আহামরি অনেক কিছু দেখি নাই ধ্রুব বল দ্বারা কৃতকাজের মধ্যে, কিন্তু ধ্রুব বল দ্বারা কৃতকাজের মধ্যে যতটুকু দেখছি আমরা ততটুকু এনাফ। ধ্রুব বল দ্বারা কৃতকাজের মধ্যে আমরা কি করতে পারি, জাস্ট ক্ষেত্রফল বের করছি, কৃতকাজ বের হয়ে গেছে। এখন আমরা যেটা করব লব্ধি বল দ্বারা কৃতকাজ বের করব। লব্ধি বল কি, যদি এমন হয় যে কোনো একটা বস্তুর উপর অনেকগুলা ফোর্স অ্যাপ্লাই হইতেছে, ধরে নাও এই একটা বস্তুকে আমরা একটু সুন্দর করে আর্ট করার চেষ্টা করি। এই যে বস্তু, এই বস্তুটাকে আমরা কি করছি, প্রচুর অনেকগুলা বল প্রয়োগ করছি অনেক দিক থেকে, মানে বিভিন্ন দিক থেকে যদি এখানে আমরা কি করি, বলটা প্রয়োগ করার চেষ্টা করি। বস্তুটাকে একটু সুন্দর করে দিলাম আমরা। আচ্ছা, এই বস্তুটার মধ্যে আমরা যদি মনে করো অনেকগুলা বল প্রয়োগ করি, ধরে নাও এই দিক বরাবর একটা বল প্রয়োগ হইতেছে, এই দিক বরাবর একটা বল প্রয়োগ হইতেছে, একদম খাড়া উপরের দিক বরাবর একটা বল প্রয়োগ হইতেছে, এটার সাথে 60 ডিগ্রি কোণ করে একটা বল প্রয়োগ হইতেছে, এই পাশের সাথে 60 ডিগ্রি কোণ করে একটা বল প্রয়োগ হইতেছে। কি কি করছি আমরা, চলো সবগুলাকে একটু মার্কিং করে দিই। এই দিক বরাবর আমরা বলতেছি যে একটা এই দিক বরাবর আমরা বলতেছি একটা F1 বল প্রয়োগ হইতেছে। F1 এর সাথে থিতা কোণ করে, মানে 60 ডিগ্রি কোণ করে একটা F2 বল প্রয়োগ হইতেছে, একটা F3 বল খাড়া উপরের দিকে প্রয়োগ হইতেছে। এইটার সাথে 60 ডিগ্রি কোণ করে একটা বল প্রয়োগ হইতেছে, সেটা কি এটা 3 ছিল, এটা F4, এবং এই দিক বরাবর একটা বল F5 কাজ করতেছে। তাহলে আমরা এই সবগুলা বলের যে লব্ধি বলটা আছে, যে বলটাই আসলে সে কোনো একটা দিকে সরণ ঘটাবে, সেই বল দ্বারা কৃতকাজ আমরা চাইতেছি। তাহলে আমরা কি করতে পারি সেই বল দ্বারা কৃতকাজ বের করার জন্য? দেখো আমরা যে কাজটা করতে পারি, যে বস্তুটা আসলে সরণ কোন দিকে ঘটতেছে সেটাও আমাদের একটু জানতে হবে। যাই হোক, তাহলে আমরা ধরে নিতেছি বস্তুটা সরণ আসলে এই দিক বরাবরই ঘটতেছে, কোনো না কোনোভাবে এই দিক বরাবর বস্তুটা সরণ ঘটতেছে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো সরণের সাথে সবার একটা উপাংশ নিতে পারি আমরা, তারপরে আমরা কাজটা করতে পারি। তাহলে এই দিক বরাবর যদি সরণ হয়, আমরা ধরলাম এই দিক বরাবর সরণ তার কত, 5 মিটার। আচ্ছা, এই দিক বরাবর তার একটা সরণ আছে 5 মিটার, সেই দিক বরাবর 5 মিটার সরণ ঘটতেছে। তাহলে এইখান থেকে আমরা যদি সবার জন্য আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করি, বের করে যদি আমি যোগ করে দিই, তাহলেও আমাদের লব্ধি বল দ্বারা কৃতকাজ বেরোবে। দেখো সবগুলা বলের জন্য আমরা কি করব, আলাদা আলাদা এস এর সাথে ডি কোণ বের করব, প্লাস তারপরে আমরা কি করব, এস এর সাথে কোণ বের করার পরে, এস এর সাথে কোণ বের করার পরে আমরা সেটার দিয়ে কাজ বের করব, কৃতকাজ। তারপরে আমরা কি করব, তারপরে আমরা তাকে টোটাল যোগ করে দেব। যেমন আমরা যে F1 বল দ্বারা কৃতকাজ, এমনভাবে F2 বল দ্বারা কৃতকাজ, F3 বল দ্বারা কৃতকাজ। F1 বল দ্বারা কৃতকাজ কত হবে, F1 বল দ্বারা দেখো তো F1 এর সাথে S আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই S এর সাথে F1 আসলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা বলতে পারি যে F S cos 180, এরকমভাবে যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি। তারপরে দেখো F2 এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা 90, 90 আর 30, কারণ এখানে 60 আছে, তার মানে এখানে কত 30 হবে, তাই 90 120, তার মানে এখানে আমরা বলতেছি কত, যে F S cos 120 ডিগ্রি। এরকমভাবে যদি সবগুলো আমরা F3 এর জন্য, F4 এর জন্য, F5 এর জন্য বের করি, তারপরে আমরা কি করব, মোট কৃতকাজ বের করব। মোট কৃতকাজ যেটা বেরোবে সেটাই আসলে আমাদের লব্ধি বল দ্বারা কৃতকাজ। কিন্তু এই জিনিসটাকে চাইলে আমরা আরও সহজে করতে পারি।
কিভাবে সহজে করতে পারি, চলো সবার আগে আমরা লব্ধি বলটা বের করে নিই, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হয়। দেখো এখান থেকে লব্ধি বল বের করার জন্য তুমি যেটা করবা যে এক্স অক্ষ বরাবর কে কে কাজ করে। দেখো সবার আগে আমরা দেখতেছি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আসলে কে কে কাজ করে সেটা দেখার চেষ্টা করতেছি। দেখো এক্স অক্ষ বরাবর সবার ফার্স্টে যেটা হইতেছে, এই F5 বলটা কাজ করতেছে F1 এর বিপরীতে। তার মানে আমরা এইখানে সবার আগে একটা F পাইতেছি, সেই Fটা আসলে কার, F5 মাইনাস F1, একদম সরাসরি বিপরীতে কাজ করতেছে তার জন্য। তারপর আমরা যদি দুইটা উপাংশে ভাগ করি, দেখো এই দিক বরাবর এই F2টাকে দুইটা উপাংশে ভাগ করলে এই দিক বরাবর যেটা হয় যে আমরা কোন দিক বরাবর চিন্তা করতেছি, দেখো F2টাকে আমরা ভাগ করতেছি, তাহলে F2 এর এই দিক বরাবর একটা উপাংশ আসবে। এই দিক বরাবর যে উপাংশটা আসবে সেটা কি, আচ্ছা এটাকে একটু লাল কালি দিয়ে প্রকাশ করলে মনে হয় বেশি সুন্দর হইতো। আচ্ছা এই দিক বরাবর যে উপাংশটা আসবে সেটা কি হবে, এই দিক বরাবর যে উপাংশটা আসবে সেটা হবে কি আসলে, সেটা হবে আসলে F2 cos 60 ডিগ্রি, যেহেতু তাদের মধ্যবর্তী 60 ডিগ্রি আছে। এবং তার আরেকটা উপাংশ কি করতো, তার আরও একটা উপাংশ এই দিক বরাবর কাজ করতো, খাড়া উপরের দিক বরাবর কাজ করতো, যেটা ছিল আসলে F2 সাইন থিতা হিসেবে কাজ করতো। যেটা কাজ করতো কিভাবে, F2 সাইন থিতা, F2 সাইন থিতা। তাহলে এই দুইটা ভাগে ভাগ করা যায়। আবার দেখো এই যে F4 আছে, F4কেও আমরা চলো দুইটা ভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে F4 এর দুইটা উপাংশ কি হবে, এই দিকের সাথে কি আছে, সে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এই দিকের সাথে যদি সে 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই দিকে কি আছে আসলে F4, এইদিকে আসলে আছে F4 cos 60 ডিগ্রি আকারে। আর একদম খাড়া উপরের দিকে কি আছে, সে খাড়া উপরের দিকে আছে সে F4 কত ডিগ্রি আকারে, F4 সাইন 60 ডিগ্রি আকারে, সাইন 60 ডিগ্রি আকারে আছে। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু সবগুলা বলকে ভাগ করে নিতে পারছি। এবার এক্স অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলোকে, আর হলো যে ওয়াই অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে কাজ করলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমরা কাজ করতেছি কাকে নিয়ে, আমরা এক্স অক্ষ বরাবর একটা এফ পাইছি। আচ্ছা তাহলে আমরা আরও সহজে যে কাজটা করতে পারতাম, এই বরাবর এই F2কে এইভাবে এফ না বের করে আমরা একটা কাজ করতে পারতাম। দেখো আমাদের বাম সাইডে যেটা আছে F1 আর F2 cos 60 ডিগ্রি একই সাথে কাজ করতেছে, ঠিক আছে। যেহেতু সরণটা ঘটতেছে হলো যে F5 এর দিকে, তার মানে অবশ্যই F5টা বড়। তাই আমরা যেটা বলতে পারি যে F5 প্লাস সেম দিকে কাজ করতেছে কে, F4 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মাইনাস 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 কি করলাম, মাইনাস করলাম আমরা আসলে এইখান থেকে কত, এখান থেকে আমরা যেটা করতে পারি মাইনাস আকারে, সেটা হলো যে F1 F2 আর হলো যে F1 এর মানে সরি উল্টাপাল্টা বলতেছি, F1 প্লাস হইলো যে F2 এর উপাংশ, F2 এর উপাংশ কত, F2 cos 60 ডিগ্রি। এটা আমরা বিয়োগ করতে পারি, এই দুইটার বিয়োগ ফল যেটা বেরোবে এই দিক বরাবর আমাদের সবগুলা বল বের হয়ে যাবে। এখন খেয়াল করেন বাকি যে বলগুলো আছে, এই যে F2 সাইন থিতা, তারপরে F3 আর হলো যে আমাদের F4 সাইন 60 ডিগ্রি, এগুলো আসলে সরণের সাথে কত ডিগ্রি কোণ করে চলতেছে, এগুলো আসলে সরণের সাথে 90 ডিগ্রি কোণ করছে। খেয়াল করে দেখলেই বোঝা যাবে সরণের সাথে তারা লম্ব আকারে আছে, 90 ডিগ্রি কোণ আকারে আছে। আর সরণের সাথে যখন 90 ডিগ্রি কোণ আকারে কোনো কিছু থাকে সেটা দ্বারা কৃত কাজ কি, শূন্য। একটু আগে আমরা শূন্য কাজ কিন্তু পড়ে আসছি। তার মানে আমাদের টোটাল যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, এই যে লব্ধি ফোর্স FL দ্বারা প্রকাশ করলাম, এই FLটাই আসলে কি, FLটা আসলে এই দুইটা, এই যে জিনিসটাকে হিসাব করলে আমরা FL পাওয়া যাব। আর একবার যখন আমরা FLটাকে পাওয়া যাব তখন আমাদের কাজ বের করা খুবই সহজ, W সমান সমান কি, এই FL ইন্টু S, তাহলে আমাদের কাজ শেষ। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এই FLটা কোন দিকে আসলে, FLটা আসলে S এর দিকে, S কোন দিকে গেছে, F5 এর দিকে। কিভাবে আমরা বুঝলাম, আমরা আগেই বলে দিছিলাম যে Sটা কোন দিকে যাবে, F5 এর দিকেই Sটা চলবে। তার জন্য যে আমরা FLটা পাইছি সেই FLটাও আসলে কোন দিকে চলার কথা, সেই FLটাও আসলে F5 এর দিকেই যাওয়ার কথা।
আশা করি এতটুকু আমাদের বুঝতে কোনো সমস্যা নাই যে আমাদের লব্ধি বল দ্বারা কৃতকাজ কত। আমরা সবার আগে সবগুলা বলের লব্ধি বের করছি, তারপরে আমরা কি করছি সেখান থেকে কৃতকাজ বের করছি। এইভাবেও আমরা খুব সহজেই কৃতকাজটাকে বের করে নিতে পারি যখন আমাদের অনেকগুলা বল একসাথে কাজ করবে। আসেন আমরা আমাদের পরের অংশে চলে যাই। পরের অংশ কি? পরের অংশ হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কি জিনিস? আসেন আমরা এতক্ষণ যে কাজগুলো দেখছি সেই কাজগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যটা ছিল সেটা কি ছিল আমরা অলরেডি বইলাও আসছি। সেই কাজগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য ছিল সেটা কি? সেই কাজগুলোর মধ্যে বৈশিষ্ট্য ছিল এইটা, যে বলের মান অথবা দিক চেঞ্জ হবে না। বাট এখন যেটা হবে সেটা হলো বলের মান অথবা দিক চেঞ্জ হইতে পারবে। তো আমরা সবার ফার্স্টে যেটা করব, বলের দিকটাকে চেঞ্জ না করে শুধু বলের মানটাকে চেঞ্জ করব। প্রথমে কাজ আমাদের কি? শুধু বলের মান চেঞ্জ হয়, শুধু যদি বলের মান চেঞ্জ হয়, শুধু যদি বলের মান চেঞ্জ হয় তখন আমাদের যে জিনিসটা হবে, দেখেন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সবচেয়ে বড় একটা উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে স্প্রিং। আচ্ছা, কেন স্প্রিং হইতে পারে সেটার একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। স্প্রিং নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করব, সমস্যা নেই, কিন্তু আপাতত একটু স্প্রিং কেন সেটার ব্যাখ্যাটা আমি একটু দিয়ে দিই। ধরেন এইটা আসলে একটা স্প্রিং, ঠিক আছে, যেটা একটা ধীর কোনো বস্তুর সাথে লাগানো আছে। এটা একটা স্প্রিং, এই স্প্রিংয়ের সাথে ধরেন এখানে একটা যে কোনো ভর একটা ঝুলানো আছে আপনার। হ্যাঁ, তাহলে দেখেন যেটা হইতেছে, এই স্প্রিংটাকে যদি আপনি কি করতে পারেন, এই স্প্রিংটাকে যদি আপনি সরণ ঘটানোর চেষ্টা করেন তাহলে যেটা হবে যে স্প্রিংটা কি হবে, এতটুকু আসার পরে আপনি একটু বাড়াইলেন, এইটাকে এতটুকু পরিমাণ আপনি দূরত্বে নেওয়ার চেষ্টা করলেন। খেয়াল করে দেখেন আপনার প্রতিটা পয়েন্টে আগের পয়েন্টের চাইতে বেশি পরিমাণে বল দিতে হবে। যেমন ধরেন প্রথমে এই স্প্রিংটা ধরেন 1 মিটার ছিল, আপনি এটাকে 1 মিটারের পরে যদি আপনি 1.2 মিটার জিনিসটাকে বানাইতে চান তাহলে আপনাকে ধরেন প্রথমে আপনাকে 1 মিটারের জন্য আপনাকে কি করতে হয়েছে, 1 মিটার সরণ ঘটানোর জন্য আপনাকে 2 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে 1.2 মিটার প্রয়োগ করা 2 মিটার সরণ ঘটানোর জন্য আপনাকে যেটা করতে হবে কমপক্ষে 2.4 নিউটন বল প্রয়োগ করতে হবে। মানে কমপক্ষে বলতে বুঝাইতেছি যে মানে এটার চাইতে আসলে বেশি বল প্রয়োগ করতে হবে। এখন এই জিনিসটাকে যদি আপনি আরও বেশি সরণ ঘটাইতে চান, যে এইটাকে আপনি চাইতেছেন আরেকটু বেশি সরণ ঘটাবেন, তাহলে আরেকটু বেশি সরণ ঘটানোর জন্য আপনাকে কি করতে হবে? দেখেন তো এইখানে আপনাকে অবশ্যই তখন কি করতে হবে, মনে করেন এবার আপনি 1.5 মিটার সরণ ঘটাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সেখানে আরও বেশি পরিমাণে বল দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রতিটা পয়েন্টের থেকে পরের পয়েন্টটাতে চাইতে আপনাকে আগের পয়েন্টের চাইতে বেশি বল দিয়ে সেটাকে সরণ ঘটাইতে হইতেছে। তার মানে কি হইতেছে, এখানে বলের মান আসলে চেঞ্জ হইতেছে, বলের মান চেঞ্জ হইতেছে। তার জন্য আমাদের এটা কি? পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। তাহলে আসেন আমরা বলের মান চেঞ্জ হইলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কীভাবে বের করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি সেটা দেখার চেষ্টা করি, এই জিনিসটাকে একটু সাইড করে নিলে ভালো হয় আমাদের জন্য। এটাকে আমরা সাইড করে নিলাম। এবার আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করার চেষ্টা করব। আমরা একটু আগে দেখে আসছিলাম যে আমরা কৃতকাজ আসলে কি করে বের করতে পারি। কৃতকাজ আসলে আমরা খুব সহজে বের করার জন্য যেটা করতে পারি সেটা হলো আমরা একটা গ্রাফ থেকে এটা ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে আসেন, যদি পরিবর্তনশীল বল হয় তাহলে আসলে কৃতকাজ যে গ্রাফটা পাবেন সেই গ্রাফটা ওরকম একটা সমান গ্রাফ পাবেন না যে আপনি সেটাকে ক্ষেত্রফল খুব সহজে বের করে ফেলতে পারেন। ধরেন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ যদি আপনি বের করতে চান, যদি স্প্রিংয়ের ক্ষেত্রেই আপনি যেটাকে বের করতে চান তাহলে আপনি যে রকম গ্রাফ পাবেন, ধরেন এই টাইপের একটা গ্রাফ আপনি পাইলেন এখান থেকে, যে এরকম একটা গ্রাফ আপনি পাবেন। তাহলে এরকম একটা গ্রাফ যদি পাবেন, এরকম গ্রাফের মধ্যে যেটা বুঝাইতেছে দেখেন, এই দেখেন প্রতি মুমেন্টে এফ এর মান চেঞ্জ হইতেছে, এফ বাড়তেছে এবং সেখান থেকে কি হইতেছে, সরণও বাড়তেছে, এফ বাড়তেছে সাথে সরণও বাড়তেছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, ধরেন মনে করেন আপনি এই অংশটা পর্যন্ত আপনি কি চান, ক্ষেত্রফল চাইতেছেন, বা এই অংশটা পর্যন্ত আপনি কাজ চাইতেছেন, যে আপনি বলতেছেন যে এই যে এই সরণটা পর্যন্ত আমাকে কাজ বের করে দেখাও। তাহলে এইখানে কি ছিল, এইখানে ছিল সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে আপনি কি পর্যন্ত সরণ চাইছেন, সাম্যাবস্থা থেকে আপনি চাইছেন যে সামথিং একটা সরণ পর্যন্ত আমাকে বের করে দাও। সাম্যাবস্থাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করলাম, সাম্যাবস্থা না থাকা যে কোনো অবস্থা এখানে থাকতে পারতো, এটাকে আমরা এক্স ইনিশিয়াল বললাম, আর তারপর এটাকে আমরা এক্স ফাইনাল বললাম। এক্স ইনিশিয়াল বলতে বুঝাইতেছি সাম্যাবস্থায় বা প্রথমে শুরুতে যে সরণটা ছিল, এইখানে আমাদের যেহেতু স্প্রিং শুরুতে কি আকারে ছিল, সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থায় সরণ কত ছিল, 0 ছিল।
এই জন্য আমরা xi-কে 0 ধরতে পারি আপাততর জন্য, কিন্তু xi যে অল টাইম 0ই হবে তা কিন্তু কথা না। xi যে অল টাইম 0ই হবে তা কিন্তু আসলে কথা না। তাহলে কথা কি? কথাটা হইল xi 0 নাও হইতে পারে। xi কি হইতে পারে? 0 নাও হইতে পারে। তাহলে xi অন্য কোনো মানও হইতে পারে। বাট xi যদি অন্য কোনো মান হয়ও, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করি একটু, চলো। দেখো, এইখানে যেটা করতে হবে, আমাদের কি করতে হবে? খুব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার জন্য, এই দেখো এই যে ক্ষুদ্র জায়গা, এত ক্ষুদ্র একটা জায়গার জন্য আমরা কি করব? ফার্স্টে ক্ষেত্রফল বের করব। এটা এতটাই ক্ষুদ্র যে তার মধ্যে যেটা থাকবে সেটা হলো ds থাকবে, মানে হলো খুবই ক্ষুদ্র সরণ হবে। এবং এইখানে যেটা হবে, এই এফটাও কি হবে? অবশ্যই এতটাই ক্ষুদ্র হবে যে লাইনটাকে আমাদের কি মনে হবে? একটা সমান একটা লাইন মনে হবে। এতটাই ক্ষুদ্র আমরা জিনিসপত্র নিয়ে কাজ করতেছি। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যদি আমরা প্রত্যেকটা পয়েন্টে নিই, ধরে নিই এই পয়েন্ট একটা নিলাম, এই পয়েন্ট একটা নিলাম, এই পয়েন্ট একটা নিলাম, এই পয়েন্ট একটা নিলাম, এরকম শত শত পয়েন্টে যদি নেই, নেওয়ার পরে আমরা যদি সবাইকে যোগ করি, তাহলে আমরা কি পাইতাম? আসলে কৃতকাজ পাইতাম। অতটুকু ক্ষেত্রফল, এরকম ছোটো 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 ক্ষেত্রফল সবগুলোকে যোগ করলে কৃতকাজ পাইতাম। তো এই কাজটা আমাদের কে করে দেয়? এই কাজটা আমাদের করে দেয় হলো আমাদের ইন্টিগ্রেশন এই কাজটা করে দেয়। তাহলে আমরা যদি এখান থেকে টোটাল ডব্লিউটা পাইতে চাইতাম, তাহলে আমরা ডব্লিউটা কীভাবে পাইতে পারতাম? ডব্লিউটা এইভাবে পাইতে পারতাম যে ডব্লিউ সমান সমান আসলে হইতো W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস এমনি করে যাইতে যাইতে WN পর্যন্ত আমরা আসলে যাইতাম, তাই না? এটাই হইতো আমাদের। তাহলে এইখান থেকে আমাদের যেটা হইতেছে, আমরা প্রতিবার কি সরণ সেম নিতেছি, প্রতিবার কি আমরা বল নিতেছি, একটা বল আমাদের কি হইতেছে? চেঞ্জ হইতেছে, সরণ আমাদের চেঞ্জ হইতেছে। এই কাজটা আমাদের কে করে দেয়? এই কাজটা আমাদের ইন্টিগ্রেশন করে দেয়। এই জিনিসটাকে আমরা কিভাবে সহজে লিখতে পারি? যারা ইন্টিগ্রেশন করছেন তারা বুঝতে পারতেছেন অলরেডি, যে আমরা জানি ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এই কাজটাকে আমরা ডব্লিউটাকে একভাবে কিভাবে প্রকাশ করতে পারি? ইন্টিগ্রেশন সাইন কি হবে? ইন্টিগ্রেশন সাইন আমরা করতেছি কাকে ইন্টিগ্রেশন করব? অবশ্যই আমরা এফকে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? ডিএক্স এর সাপেক্ষে। তার মানে আমরা এফকে ইন্টিগ্রেশন করব ডিএক্স এর সাপেক্ষে। এই এফ এর যে ফাংশনটা ছিল, বলের যে ফাংশনটা আছে, সেটাকে আমরা কি সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করে দিলে আসলে কি হবে? ইন্টিগ্রেশন করে দিলে আসলে আমাদের ক্ষেত্রফলটা বেড়ে যাবে। আর এই যে বলের যে ফাংশনটা, বলের ফাংশন অবশ্যই কি হবে? বলের ফাংশনে অবশ্যই এক্স থাকবে। আচ্ছা, এখন এখানে আমাদের লিমিট কত হবে? আমরা কোথা থেকে কোথা পর্যন্ত চাইতেছি? আমরা চাইতেছি এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত বের করতে। তাহলে অবশ্যই আমাদের লোয়ার লিমিট হবে এক্স ইনিশিয়াল, আর আপার লিমিট হবে কি? এক্স ফাইনাল। তাহলে এই জিনিসটাকে যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করে ফেলতে পারবো। তাহলে এই জিনিসটাকে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করতে যে পারি, এই জিনিসটাকে আমরা চাইতেছি যে আমরা একটু আসলে একটা ছোটোখাটো ম্যাথের মাধ্যমে দেখার চেষ্টা করে দেখি যে আসলে আমাদের জিনিসটা সত্য কিনা, আমরা কি আসলেই জিনিসটাকে বের করতে পারি কিনা। তো চলো আমরা এত বেশি কথা না বলে সেইটার মধ্যে চলে যাই। তো চলো আমরা একটা কাজ করি, এইখানে আমরা একটা পেজ নিয়ে নিই। এখানে আমরা একটা পেজ নিয়ে নিই। আমরা কোন পেজে আছি? আমরা 7 নাম্বার পেজে আছি। তো চলো আমরা একটা পেজ নিলাম, আমরা যেটা 8 নাম্বার পেজ হিসেবে নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এটাকে একটু জুম করে নিলাম। ধরো বোর্ডটা সুন্দর করে নিই একটু। এইখানে আমরা এই জিনিসগুলোকে মুছে দিলাম, রিজলভ করে দিলাম। চলো আচ্ছা, তো আমাদের ধরে নাও এরকম একটা কোনো কিছু আছে যে আমাদের বলল, এরকম কিছু একটা বলল, ধরো আমাদের যে কোনো একটা ফাংশন দিয়ে দিল, আমাদের বইলা দিল যে যে কোনো একটা ফাংশনের আমাদেরকে এরকম একটা কিছু দিয়ে দিল, এফ সমান সমান আসলে কি? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এই যে এই ফোর্সটার, এই বলটার এক্স সমান সমান, প্রথমে কি ছিল? প্রথমেই এক্স সমান, এক্স ইনিশিয়াল ছিল মনে করো 2, আর শেষে এক্স ফাইনাল কত হয়েছে? 5 মিটার। এই এতটুকু জায়গার মধ্যে আমাদের কি বের করতে বলছে? আমাদের বলছে কৃতকাজ কত, কৃতকাজ কত বের করে দেওয়ার জন্য।
তাহলে কৃত কাজ কত আমরা কি করে বের করতে পারি, এটাকে আমরা তখন ইন্টিগ্রেশন করে বের করতে পারি। ইন্টিগ্রেশন করে কিভাবে বের করে আমি দেখাই দিতেছি। যারা ইন্টিগ্রেশন পারেন না তাদের জন্য একটু কষ্ট হবে, বা যারা ইন্টিগ্রেশন পারেন তাদের জন্য খুবই ইজি লাগবে, একদম পানিবাদ ইন্টিগ্রেশন এটা। আচ্ছা, চলো তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দেখি। ইন্টিগ্রেশন সাইন আমরা এক্স ইনিশিয়াল কত আছে, 2 আছে, আর এক্স ফাইনাল কত আছে, 5 আছে। তাহলে আমরা কাকে ইন্টিগ্রেশন করব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ডিএক্সকে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, অবশ্যই এক্স এর সাপেক্ষে, আমরা জানি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো, ইন্টিগ্রেশন সাইন অফ 2 থেকে 5 এক্স স্কোয়ারটাকে আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করব, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 আমরা 3xটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি। আচ্ছা, আমরা এইগুলো না এইভাবে না করে আমরা একসাথেও করে দিতে পারি। আমরা একসাথেই করে দিই, আসো সহজ লাগবে তাইলেই। তাহলে আমরা সবার আগে একটু ইন্টিগ্রেশনের একটা সূত্র আমরা একটু শিখে আসি, যে ইন্টিগ্রেশন সাইন অফ এক্স টু দি পাওয়ার n dx, এইটার ইন্টিগ্রেশন কি, এটার ইন্টিগ্রেশন হলো আপনি এক্স এর পাওয়ার 1 বাড়াই দিবেন, মানে n+1, এবং যা পাওয়ার বাড়াইছেন তা দিয়ে আপনি ভাগ করে দিবেন। তাহলে আপনার যেটা হবে সেটাই হলো আপনার এইটার সূত্র। তাহলে আর কনস্ট্যান্ট সবসময় কি হয়, যদি এরকম থাকে কখনো যে কোনো একটা কনস্ট্যান্ট, মনে করেন a এক্স টু দি পাওয়ার n, তাহলে অবশ্যই এটা বের হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে। তাহলে আসেন এইখানে আমরা চেষ্টা করে দেখি জিনিসটাকে। 2টাকে যদি আমরা, এখানে 2 আছে, তার মানে এখানে আমরা যেটা পাবো, এক্স এর পাওয়ার 1 বাড়ায় দিব, এক্স কিউব ডিভাইডেড বাই 3 লিখতে পারি এইভাবে। আচ্ছা, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, কেন দিয়ে রাখলাম একটু পরেই আমরা বুঝতে পারবো। মাঝখানে চিহ্ন প্লাস প্লাস আছে, দেখেন ইন্টিগ্রেশন সাইনের বাইরে কনস্ট্যান্ট বের হয়ে যায়, তাহলে 3টা বের হয়ে গেল। ইন্টিগ্রেশন হবে কার, এক্স এর, এক্স মানে কি এক্স টু দি পাওয়ার কত 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 থাকলে এটাকে আমরা কি পাই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাইতে পারি আমরা, কারণ কি পাওয়ার 1 বাড়াবো, সেই যত পাওয়ার বাড়াইছি তাকে দিয়ে ভাগ করে দিলাম, প্লাস এখানে আছে 2। দেখেন এখানে 2 দেখে ভুল করবেন না, কেন ভুল করবেন না, কারণ 2 আছে মানে কি 2 এক্স টু দি পাওয়ার 0 আছে, তার মানে 2টা বের হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 0 থেকে 1 বাড়াইলে কি হবে, এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, তার মানে শুধু এক্স থাকবে, তার মানে কনস্ট্যান্ট ইন্টু এক্স। এইটাই হলো আমাদের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ভিতরে আবার তার মধ্যে আবার লিমিট কত আছে, লিমিট বলতে হলো যে আমাদের এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, মানে হলো 2 থেকে 5 পর্যন্ত আছে। প্রথমে 2 মিটার সরণ ঘটানো ছিল আগে থেকেই এক্স ইনিশিয়ালে, তারপরে সেখান থেকে কী হয়েছে 5 মিটার পর্যন্ত সরণ ঘটছে। মানে কি, মানে হলো এই জিনিসটা, এই যে প্রথমে এই যে ইনিশিয়াল এক্স আই যতটুকু ছিল, জিনিসটার গ্রাফটা আমি যদি আরেকবার একটু এখানে টুক করে দেখায় দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এইটার গ্রাফটা ছিল হলো এইরকম, জানেন এটার গ্রাফটা ছিল এরকম, কারণ কি, কারণ এক্স এর ইনিশিয়াল বলতে কোনো একটা কিছু ছিল, তার মানে ইনিশিয়াল পয়েন্টে এক্স এর যে মানটা ছিল এটা ছিল 2, এবং ফাইনাল পয়েন্ট পর্যন্ত এক্স এর যে মানটা বেরিয়েছে সেটা আসলে 5। তাহলে এই এতটুকু জায়গার জন্য আমরা কৃতকাজ বের করতেছি, তার জন্যই আমরা এক্স ইনিশিয়াল 2 বসাইছি আর এক্স ফাইনাল কি বসাইছি 5 বসাইছি, তাহলে এটা এক্স আই, এটা এক্স এফ। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। দেখেন আগেরটার মতোই, যা শুধু একটু চেঞ্জ করা, এক্স আই এর একটা মান আছে, আর আগেরটার মধ্যে কি ছিল, এক্স আই এর কোনো মান ছিল না, কারণ কি তখন সাম্যাবস্থা থেকে এক্স আই এর সরণটা ঘটছিল। আচ্ছা, আসো তাহলে এইখানে যদি আমরা প্রথমে তাহলে লিমিটের ক্যালকুলেশন কীভাবে করে বসে, আপার লিমিট সবার আগে বসাই দেব। আপার লিমিট যদি আমরা বসাই তাহলে দেখো আপার লিমিট কি আছে, 5 আছে, বড় লিমিটটা কত আছে, বড় লিমিট না, আসলে মেনলি উপরে যেটা আছে, উপরে কত আছে 5 আছে। তাহলে 5 যদি উপরে থাকে তাহলে আমরা যদি বসানো শুরু করি তাহলে কি থাকবে, এখানে থাকবে হলো 15, না সরি 15 বলতেছি, 5 কিউব আকারে থাকবে, উপরে এখানে থাকবে কত 5 কিউব ডিভাইডেড বাই 3, প্লাস এখানে থাকবে কত 25 ইন্টু 3, 3 ইন্টু 25, কারণ 5 স্কোয়ার মানে 25 ডিভাইডেড বাই 2, প্লাস এখানে থাকবে 5 দুগুণা 10, এইটা থাকবে আপার লিমিট, বিয়োগ থাকবে কি, বিয়োগ হবে লোয়ার লিমিট বসায়, লোয়ার লিমিট বসাইলে কত হয়, এখানে থাকে 8/3, তারপরে থাকে প্লাস 4/3, তার মানে হলো যা 3 ইন্টু 4, 2 স্কোয়ার মানে 4, তার মানে 3 ইন্টু 2 মানে হলো যে আমরা একবারে বসাই দিতে পারি 6। আমি একটু ক্যালকুলেশন মুখে মুখে হালকা পাতলা করে দিতেছি, আর 2 যেটা থাকে সেখান থেকে আমরা পাবো 4।
এই জিনিসটা থেকে আমরা যে মানটা পাবো, আমার কাছে রাইট নাও ক্যালকুলেটর আমি ইউজ করতেছি না, তার জন্য এখানে যে মানটা পাবো সেই মানটাই কত পাবো, সেই মানটা যত পাবো সেইটাই তত জুলি আসলে আমাদের কৃতকাজ। তাহলে আমরা এই মানটা পাওয়ার পরে আমরা বলবো এত জুলি আমাদের কি আসলে কৃতকাজ। তাহলে এইভাবে আমরা চাইলে একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজকে ডিফাইন করে দিতে পারি। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম নেই। চলো আমরা পরের অংশে চলে যাই। আমাদের পরের অংশ কি, আমাদের আজকের মতো লাস্ট ক্লাস, মানে ক্লাসের লাস্ট অংশ, সেটা কি স্প্রিং বল দ্বারা কৃতকাজ। অলরেডি আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ জেনে আসছি, এখন আমরা স্প্রিং বল দ্বারা সেইটারই একটা প্রতিফলন দেখব। দেখেন, যদি আমরা ওই যেটা আগে বলছিলাম স্প্রিং সম্পর্কে আমরা পড়বো, স্প্রিং সম্পর্কে পড়ার ফার্স্টে আমরা স্প্রিং নিয়ে আর্ট করছিলাম একটু, যে কীরকম ছিল স্প্রিংটা। যে স্প্রিংটা ফার্স্টে এরকম 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 ছিল, সেটার সাথে একটা যে কোনো ভর ঝুলানো ছিল, যে স্প্রিংটা কী ছিল, একটা ধীর কোনো বস্তুর সাথে লাগানো ছিল এবং সেটা এরকমভাবে ছিল। তাহলে আমরা বলতেছি যে স্প্রিংটা এখন সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকা মানে কি, এক্স ইকুয়াল টু স্প্রিং এর এক্স ইকুয়াল টু 0, মানে তার কোনো সরণ নাই। এখন দেখেন এই স্প্রিংটা যে সাম্যাবস্থায় ছিল, স্প্রিংটা যে সাম্যাবস্থায় ছিল, এই স্প্রিংটাকে যদি এবার তারা সাম্যাবস্থায় না থাইকা, স্প্রিংটা কি করে, স্প্রিংটা যদি সাম্যাবস্থায় না থাইকা, কই গেল এইটা, স্প্রিংটা যদি সাম্যাবস্থায় না থাইকা, স্প্রিংটা যদি এবার সাম্যাবস্থায় না থাইকা অন্য অবস্থায় থাকে, মানে যদি এরকম থাকে, ধরো যে এই স্প্রিংটা আরেকটু বেশি হইলো, আরেকটু বাড়াইতে পারলাম আমরা স্প্রিংটাকে টাই না, তাহলে কি হইলো, স্প্রিংটার কি হইলো, সরণ ঘটলো। তার মানে অবশ্যই আমাদের কি করতে হয়েছে, স্প্রিংয়ের সরণ ঘটানোর জন্য অবশ্যই এখানে আমাদের বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে এই স্প্রিং কি করছে, এক্স ইকুয়াল টু 0 থেকে এবার এক্স ইকুয়াল টু 1 মিটার পজিশনে চলে গেছে। 1 মিটার পজিশনে যাওয়ার জন্য আপনাকে কি করতে হয়েছে, অবশ্যই সেখানে সরণ দিতে, বল প্রয়োগ করতে হয়েছে। ধরেন আপনাকে এফ সমান সমান 1 নিউটন বল প্রয়োগ করে এতটুকু নিতে হয়েছে, কিন্তু আপনি চিন্তা করেন এর চাইতে যদি আরেকটু বেশি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আরও বেশি বল প্রয়োগ করতে হবে। ধরে নেন বা ধরে নাও যে কি আছে এইখানে, আসলে তোমার এইখানে এই স্প্রিংটাকে তুমি আরও বেশি সরণ ঘটাইতে চাইতেছো, স্প্রিংটাকে তুমি কি করতেছো, আরও বেশি সরণ ঘটাইতে চাইতেছো। এটা একটু বেশি সরণ ঘটাই এটার, আচ্ছা আমরা আরেকটু বেশি সরণ ঘটাইলাম। আরেকটু বেশি সরণ ঘটানোর জন্য তোমাকে আরও একটু বেশি কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। এবার কিন্তু এইখানে এফ সমান সমান 1.5 নিউটন চলে আসতে ধরে নাও, মানে যত বেশি বল প্রয়োগ করতেছো তত বেশি কি হইতেছে, সরণ ঘটতেছে। তাহলে এইখান থেকে আমরা একটা বলতে পারি যে আমরা যত বেশি বল প্রয়োগ করি তত বেশি আমাদের কি ঘটে, সরণ ঘটে। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, যত বেশি বল তত বেশি সরণ। আচ্ছা, প্রপোর্শনাল লেখার একটা সিস্টেম আছে। প্রপোর্শনাল লিখতে সবসময় সবার আগে লিখতে হয় কাজ। কাজ মানে কি, যে কাজটা, ইফেক্ট, তারপরে আমরা প্রপোর্শনাল টু কজ বলি। ইফেক্টটা কি, ইফেক্টটা হলো স্মরণ করতেছে। আসলে জিনিসটা আসলে এইভাবে লেখাটা অ্যাকুরেট না, মোর অ্যাকুরেট হলো এই লেখাটা, যে এক্স ইজ প্রপোর্শনাল টু এফ, কারণ এক্সটা কি, এক্সটা হলো স্মরণ, যেটা ইফেক্ট, ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ। এই এফটা কি, এফ এর কারণেই তো স্মরণ ঘটতেছে, তাই এই জিনিসটা অনেকটা এইভাবে লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট তুমি যেভাবেই লেখো কোনো প্রবলেম আসলে নাই। তো এই জন্য আমরা এই জিনিসটাকে এইভাবেই লিখে দিতেছি, যে এফ যত বেশি হইতেছে, বল যত বেশি প্রয়োগ করতেছে তত বেশি কি করতেছে, স্মরণ ঘটতেছে। এখন এই যে স্মরণটা, এটা আসলে কি, এটা আসলে বাহ্যিক বল, বাহ্যিক বল এর জন্য স্মরণ। বাহ্যিক বলের জন্য স্মরণ কেন, কারণ এই যে বলটা, এই বলটা আমরা কি করছি, যে বাইরে থেকে যে আমরা বলটা প্রয়োগ করতেছি, এফ নিউটন, এফ এফ যত নিউটন প্রয়োগ করতেছি, এটা বাহ্যিক বল, আমরা বাইরে থেকে প্রয়োগ করতেছি। এখন কথা হলো, তুমি যত বেশি স্মরণ ঘটাবা, আসলে কি তত বেশি স্প্রিংটা সেই সাম্যাবস্থার দিকে ফেরত আসতে চাবে না। এই যে স্প্রিংটা, এই স্প্রিংটা কি চাবে না যে সে আসলে এই রকম সাম্যাবস্থায় থাকুক, সেই স্প্রিংটা তো চাবে। তার মানে স্প্রিংটা সেই আগের অবস্থায় ফেরত যাইতে চাবে। এই আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য আমাদের বাহ্যিক বলের বিপরীত একটা বল অবশ্যই কাজ করবে। সেই বলটাকে আমরা বলতেছি স্প্রিং বল বা প্রত্যয়নী বল। তাহলে এটাকে বলতেছি আমরা বাহ্যিক বল, সেটাকে বলতেছি আমরা কি, স্প্রিং বল বা প্রত্যয়নী বল। তাহলে স্প্রিং বল বা প্রত্যয়নী বল কি করে, স্প্রিং বল বা প্রত্যয়নী বল তাকে সাম্যের দিকে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে সাম্যের দিকে তো ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট আসলে আমাদের বাহ্যিক বলের কারণে স্মরণটা কোন দিকে ঘটতেছে,
যেদিকে বলটা টানতেছে তার বিপরীত দিকে ঘটতেছে। তাহলে এই জন্য আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি? এই জন্য এটাকে আমরা প্রকাশ করতে পারি -x দ্বারা। তাহলে -x দ্বারা যেটা হয় সেটা আসলে কি? সেটা আসলে প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ। বল, প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বল এইভাবে কাজ করতেছে। তাহলে এই যে প্রপোর্শনাল চিহ্নটা, এই প্রপোর্শনাল চিহ্নটা উঠানোর জন্য আমরা যেটা করি যে W সমান আমরা বসাই kx এবং মাইনাস আছে প্রত্যয়নী বলের জন্য, তাই -kx এই জিনিসটা ইউজ করি। এখন দেখো তুমি যদি -kx ইউজ করো, -kx এর মধ্যে মাইনাসটা কেন বুঝাইতেছে? কারণ যেদিকে তুমি বল প্রয়োগ করতেছো সরণটা তার কি হইতেছে? বিপরীত দিকে ঘটতেছে। সেই জন্য আমরা বলতেছি যে -kx। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা না তোমাদের। তাও যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানায় দিবা। আচ্ছা, এবার আমরা এই যে বল, এই বল দ্বারা কৃত কাজ নেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আমরা যেটা করার চেষ্টা করব সেটা কি? স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আমরা এতটুকু বুঝতে পারি, দেখো এই জিনিসটাকে তুমি যদি লেখার চেষ্টা করো, এই জিনিসটাকে তুমি যদি আর্ট করার চেষ্টা করো, দেখো তুমি যেটা করতে পারো, এই জিনিসটাকে একটু তুলনা করো সবার আগে। কে আমরা এর সাথে তুলনা করলাম, সমান এই -kটাকে আমরা যেটা করব, এই -kটাকে আমরা যেটা করব এর সাথে তুলনা করলাম, আর x যেটা আছে সেটা তো x আছেই, তাহলে এই xটাকে আমরা x বললাম। দেখো তো সমান mx বলতে আমাদের কি বোঝায়? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। যারা সরলরেখা লেকচারটা করছো বা সরলরেখা করছো তারা অলরেডি জানো যে এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে চলো আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা একটু আর্ট করার চেষ্টা করি একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখা। তাহলে যদি আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা আর্ট করার চেষ্টা করি, আমরা একটু পরবর্তী পেজে যে আর্ট করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে আমরা কি করতেছি? মূলবিন্দুগামী সরলরেখা আর্ট করব। তাহলে আমরা চলো একটা মূলবিন্দুগামী সরলরেখা কেমন হয়? জিনিসটা গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। কীরকম হবে? যে গ্রাফটা মূলবিন্দুগামী একটা সরল রেখা এরকমভাবে যাবে। আমরা যে গ্রাফটার উদাহরণ দিছিলাম সেটাও তাহলে একটা কি? স্প্রিংয়ের ক্ষেত্রেই আমরা উদাহরণটা দিছিলাম, মানে আমাদের পরিবর্তনশীল বলের। তাহলে এই জিনিসটার মধ্যে কি হবে? এই দিক বরাবর, এই উপরের দিক বরাবর কি করতেছে? উপরের দিক বরাবর F বাড়তেছে, এই দিক বরাবর কি করতেছে? S বাড়তেছে। তাহলে এই যে এরকমভাবে FS বাড়তেছে। তাহলে আমরা যেটা করি সেটা হলো আমরা এইখান থেকে কৃতকাজ বের করার চেষ্টা করি। তাহলে কৃতকাজ বের করার যদি চেষ্টা করি তাহলে আমরা বলছি আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি এইখান থেকে, দেখো আমরা ইন্টিগ্রেশন যদি করি যে এইখানে কি আছে আসলে স্প্রিং যেহেতু শুরু হয়েছে সাম্য থেকে, তাহলে এইখানে অবশ্যই xi-টা কত আছে? অবশ্যই xi-টা 0 আছে। তার মানে xi সমান এখানে আছে আসলে 0 এবং xf এইখানে যে পর্যন্ত আমরা যে পর্যন্ত নেওয়ার চেষ্টা করব সেটা কি? xf xf পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। তাহলে xf পর্যন্ত যদি আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এইখান থেকে চাইলে কি করতে পারি? কৃতকাজ বের করে ফেলতে পারি। আমরা কিভাবে কৃতকাজ বের করতে পারি? আমরা জানি যে W সমান আসলে কি? আমরা জানি সেটা হলো W সমান আসলে ইন্টিগ্রেশন সাইন অফ f, যেটা x এর ফাংশন, এবং সেটা আমরা dx এর সাপেক্ষে, মানে হলো সরণের সাপেক্ষে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। এখন এখানে আমরা xi থেকে f পর্যন্ত ইন্টিগ্রেশন করি, xi কত? এখানে 0। তাহলে আমরা এখানে 0 থেকে আসলে f পর্যন্ত লিমিটের ভিতরে ইন্টিগ্রেশনটা করতেছি। আচ্ছা, তাহলে যদি এইটা হয়, কে আমরা সুন্দর করে যদি ছোট করে ডাকার চেষ্টা করি, xf লিখতে সমস্যা বারবার মানে কেমন জানি লাগে, তাই আমরা শুধুমাত্র x দ্বারা প্রকাশ করে দিতে পারি, কারণ xi তো 0ই। তো আমরা xf দিয়ে প্রকাশ করলে আসলে কোনো সমস্যাই হইতেছে না আমাদের। তাহলে আমরা x দ্বারা প্রকাশ করে দিলাম। তাহলে এই লিমিটের ভিতরেই আমরা কি করতে পারি? এই লিমিটের ভিতরেই আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন যদি করতে যাই, দেখো আমরা f সমান এই আগের স্লাইডেই যাই না আসছি যে f সমান আসলে কি? -kx। এটা কার জন্য? -kx অবশ্যই প্রত্যয়নী বল বা স্প্রিং বলের জন্য। আর শুধু kx কখন? যখন দেখো এইখান থেকে আমরা কি করতে পারতাম? f ইজ প্রপোর্শনাল টু f ইকুয়াল টু আমরা বলতে পারতাম kx। এটা কার জন্য? এটা অবশ্যই বাহ্যিক বলের জন্য, বাহ্যিক বলের জন্য এটা বলতে পারতাম। তাহলে বাহ্যিক বলের জন্যই যদি আমরা কৃতকাজটা বের করতে চেষ্টা করি, স্প্রিং এর ক্ষেত্রে বাহ্যিক বলের জন্য কৃতকাজ, তাহলে আমরা যেটা করব যে ইন্টিগ্রেশন সাইন অফ কার থেকে কার? ইন্টিগ্রেশন সাইনটা আমরা নিতেছি, ইন্টিগ্রেশন সাইনটা আমরা নিতেছি
0 থেকে x পরিমাণের জন্য x পরিমাণ 0 থেকে x পরিমাণ সরণের জন্য, আর আমরা fx এর বদলে সেটাকে f এর বদলে বলতে পারি যে সে আসলে একটা কি, সে আসলে একটা kx, এবং তারপরে আমরা বলতেছি dx। এই kx এর মধ্যে kটা আসলে কনস্ট্যান্ট জিনিস আমরা কি বলছি, ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসলো। এবার আমরা x কে যদি ইন্টিগ্রেশন করি, দেখো আমরা জানি যে x এর উপর পাওয়ার আছে 1, তাহলে x স্কোয়ার হয়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে, এবং সেই পাওয়ারটা দিয়ে আমরা ভাগ করে দিব, এবং আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব। লোয়ার লিমিট কি 0 আর আপার লিমিট x। তাহলে এইখানে যদি আমরা এটা বসাই তাহলে আমরা যেটা পাবো k ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 0, কারণ এখানে 0 বসাই দিলে 0 হয়ে যেতেছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সুন্দর করে লিখলে হাফ কে এক্স স্কোয়ার। এই যে ডব্লিউটা আছে, ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, এই যে জিনিসটা আমরা পাইলাম, এই জিনিসটাই আসলে কি, এই জিনিসটাই আসলে আমাদের স্প্রিং বলের ক্ষেত্রে কৃতকাজ আমাদের বের করে। দেখো এইটা কি স্প্রিং বলের বাহ্যিক বল দ্বারা কৃতকাজ, স্প্রিং বল দ্বারা কৃতকাজ কিন্তু এটা না। এখন আমরা যদি চাইতাম যে আমরা এখান থেকে স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, দেখো তো স্প্রিং বল দ্বারা কৃতকাজ যদি বের করতে চাই আমরা সেম ভাবে কাজটা করতে পারি। চলো আসো আমরা সেটাও একটু দেখাই দিই এক ফাঁকে। আমরা একটু যদি সাইড করে নিই জিনিসটাকে, হইল না, আমরা যদি একটু জিনিসটাকে সাইড করার চেষ্টা করি, জিনিসটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি, এইখানে নিয়ে আসলাম ধরে নাও, তাহলে আমাদের জন্য এই পাশে জায়গা বের হইলো। আমরা ঠিক এই পাশের মধ্যে যেটা করব, আমরা এই পাশে যেটা করব, আচ্ছা আমরা একটু লেখা দিলে আমাদের সুবিধা হবে। এই যে জিনিসটা পাইছি এটা কি আসলে, এটা আসলে আমাদের বাহ্যিক বল দ্বারা কৃতকাজ, বাহ্যিক বল দ্বারা কৃতকাজ। আর এই পাশে আমরা যেটা করব সেটা কি আসলে, সেটা আসলে আমাদের স্প্রিং বল দ্বারা কৃতকাজ। স্প্রিং বল দ্বারা কৃতকাজ। তাহলে আমরা যেটা করতেছি স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করার জন্য এইখানে করতেছি। তাহলে চলো স্প্রিং বল দ্বারা কৃতকাজ যদি আমরা বের করি, তাহলে আমরা কি করব, যে এটাকে আমরা অন্য কোনো কালি দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা হলুদ কালি দিয়েই করি, কারণ হলুদ কালিটা ভালোভাবে দেখা যাইতেছে। ডব্লিউ সমান সমান এখানে কি হবে, 0 থেকে এক্স পর্যন্ত লিমিটের ভিতরেই এফ এক্স দিয়ে আমরা কি করব, ডিএক্স করব। বাট এইখানে এই এফ এক্সটা কি আসলে, এইখানে এই এফ এক্সটা কি আসলে মাইনাস কে এক্স না, কারণ কি আমরা একটু আগে দেখে আসছিলাম মাইনাস কে এক্স ডিএক্স, একটু আগে আমরা দেখে আসছিলাম যে আমাদের আসলে যখন আমরা কি করি, যখন আমরা এইখানে প্রত্যয়নী বল ইউজ করি তখন আমাদের মাইনাস কে এক্স আসে, এবং এফ সমান সমান মাইনাস কে এক্স আসে। এটা কার জন্য, এটা আসলে প্রত্যয়নী বল, বা এটাকে আবার আমরা স্প্রিং বলও বলি, স্প্রিং বল, প্রত্যয়নী বল বা স্প্রিং বলের ক্ষেত্রে। তাহলে চলো প্রত্যয়নী বল বা স্প্রিং বলের ক্ষেত্রে আমরা সুন্দর করে বের করে ফেলি। তাহলে এইখানে আমাদের মাইনাসটা কনস্ট্যান্ট জিনিস, মাইনাস কেটা কনস্ট্যান্ট বের হয়ে গেল। তারপরে আমরা ইন্টিগ্রেশন যদি করি সেখান থেকেও আমরা আগের মতোই পাবো এক্স স্কোয়ার বাই 2, এবং লিমিটও আমরা আগের মতোই পাবো 0 থেকে এক্স পর্যন্ত। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে ডব্লিউটা পাইলাম, এই ডব্লিউটা আসলে কার জন্য, এই ডব্লিউটা আসলে আমাদের স্প্রিং বল দ্বারা কৃতকাজ। তাহলে স্প্রিং বল দ্বারা কৃতকাজ কি হইতেছে, দেখো তো স্প্রিং বল দ্বারা কৃতকাজ কিন্তু আসলে ঋণাত্মক কাজ। কথা কি আসলে আমরা বুঝতে পারছি, আশা করি আমরা কথাটা বুঝতে পারার কথা, যে স্প্রিং বল দ্বারা যে কৃতকাজটা আমরা পাইতেছি সেটা আসলে কি একটা ঋণাত্মক কাজ। দেখো আমাদের সামনে মাইনাস চলে আসছে, আর বাহ্যিক বল দ্বারা যে কাজটা পাইতেছি, আমরা যেদিকে বলটা দিতেছি সেদিকেই যেহেতু স্প্রিং এর সরণটা ঘটতেছে, তাই আমরা বাহ্যিক বল দ্বারা কৃত কাজকে আমরা পজিটিভ পাইছি, মানে হলো ধনাত্মক কাজ। আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ যখন বের করছি তখন আমরা ঋণাত্মক পাইছি কেন, কারণ আমরা যেদিকে বল প্রয়োগ করতেছিলাম, আমরা স্প্রিং আমাদের কি করতেছিল, এই দিকে টানতেছিল সামনের দিকে, আর আমরা কি করছিলাম, সরণটা ঘটাইছিলাম এই দিকে। তার জন্য যেটা হয়েছে যে তাদের মধ্যবর্তী কোণ কি হয়ে গেছে, 180 ডিগ্রি হয়ে গেছে, মানে হলো সূক্ষ্ম কোণের চাইতে বড় হয়ে গেছে। তাই জন্য কি হয়ে গেছে, তার জন্য তারা হয়ে গেছে ঋণাত্মক কাজ। আশা করি
এই এতটুকু লেকচার বুঝতে কারো কোনো প্রবলেম নেই। আমি এই যে স্লাইডটা আছে এই স্লাইডগুলো আমি তোমাদের লিঙ্ক এইসের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে প্রোভাইড করে দিব। আশা করতেছি এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম নেই। যদি আমাদের এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো, আমাদের এই পুরা এই কাজ ক্ষমতা শক্তি পুরা লেকচারটাই ফ্রি আসবে, সমস্যা নাই। আমরা একটার পর একটা আপলোড করতে থাকবো। তো আমাদের এই জিনিসটা হলো, আমরা আরও চ্যাপ্টার যেগুলোতে আপনাদের সমস্যা আছে আপনারা কি করতে পারেন, ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা জানাই দিতে পারেন। কমেন্ট বক্সে জানাই দিলে যেটা হবে, সেখান থেকে আমরা দেখে মোটিভেশন পাবো, আপনারা এখান থেকে উপকৃত হইতেছেন, কতটুকু উপকৃত হইতেছেন বুঝতে পারবো। প্লাস আপনাদের আসলে কি দরকার, কোন জিনিসটা আপনারা আসলে পারেন না বা সমস্যা হইতেছে, আপনাদের সমস্যাটা বললে আমরা সেই সমস্যাটার সমাধান দিতে পারবো। আর আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা সমাধান যেটা আছে সেটা হলো আমাদের ছোট্ট একটা কোর্স। সেই কোর্সটাতে আপনারা যদি এনরোল করেন, সেইখানে আপনাদের জন্য একদম সম্পূর্ণ ফিজিক্সকে আমরা খুব সহজ করে এইভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করব আপনারা জিনিসটা ওইখানে যদি আপনারা জয়েন হন, তাহলে আপনাদের এতটুকু বলতে পারি যে ফিজিক্সের এইচএসসি লাইফে ফিজিক্সের যতটুকু সমস্যা আপনাদের আছে, ইনশাল্লাহ আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, তাহলে এইখানে আমরা আজকের লেকচারটা শেষ করতেছি। যদি আপনাদের জন্য একটু সামান্যতম উপকৃত হয়ে থাকেন এই লেকচারটা থেকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।